এনিওয়েজ, দিস ইজ আওয়ার থার্ড ক্লাস ফর ইকোনমিক্স। আমরা ইকোনমিক্সে মডিউল 8 নিয়ে আলোচনা করছি, সকল কিছু একসাথে পড়ার চেষ্টা করছি। এখানে কি থাকবে, সিঙ্গেল কোয়েশ্চেনে কি থাকবে, তারপরে পার্থক্য আকারে কি থাকতে পারে, তারপরে কেস স্টাডি টাইপের কোনো কিছু থাকবে কিনা, ম্যাথমেটিক্যাল কোনো পার্ট থাকবে কিনা, সকল জিনিসকে কিন্তু আমরা এখানে কাভারেজ দিচ্ছি, এখানে আলোচনা করছি। সো লাস্ট ক্লাস যদি আমি রিভিউ করি উইদিন 5 মিনিটস, তাহলে আমি বলবো যে গতকাল ক্লাসে আমরা ইকোনমিক্স কাকে বলে আলোচনা করেছিলাম। ইকোনমিক্সের ডেফিনেশন দিতে গিয়ে আমরা তিন ধরনের ডেফিনেশন, অ্যাডাম স্মিথ, লিওন রবিনসন, আলফ্রেড মার্শালের ডেফিনেশনটা আমরা কভার করেছি। যে এই তিনজন কি বলেছে, কার ডেফিনেশনটা বেস্ট, সেটা নিয়ে আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। তারপরে 2 নম্বর একটা প্রশ্ন আমরা পড়েছিলাম যে ম্যাক্রো ইকোনমিক্স এবং মাইক্রো ইকোনমিক্স বলতে কি বোঝায়, তাদের মধ্যে পার্থক্য কি, বাংলা যেটাকে আমরা ব্যষ্টিক অর্থনীতি এবং সমষ্টিক অর্থনীতি বলি, এই দুইটার মধ্যে পার্থক্য কি, ম্যাক্রো ইকোনমিক্স এবং মাইক্রো ইকোনমিক্সের গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটার মধ্যে আমি দুইটা পার্টে আপনাদেরকে সেগ্রিগেশন করেছি। তিনটা জায়গা থেকে এই জায়গাটাতে এই প্রশ্নটা 3 পার্টে প্রশ্ন থাকতে পারে, ইভেন দো 4 পার্টে। কি থাকতে পারে, ম্যাক্রো ইকোনমিক্স এবং মাইক্রো ইকোনমিক্সের মানে গুরুত্ব, এইটা ব্রড কোয়েশ্চেনে আসতে পারে, অর্থাৎ ওই যে প্রথমে যে 4টা কোয়েশ্চেন থাকে সেখানে আসতে পারে। হোয়াট ইজ মাইক্রো ইকোনমিক্স অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্স ডেফিনেশন, দুইটা সিঙ্গেল লাস্টে যে আমাদের 10 × 20 যে দুইটা ডেফিনেশনে যে কোয়েশ্চেন আছে সেটা থাকতে পারে। ঠিক আছে, তাহলে ডেফিনেশনে থাকতে পারে 10 × 20 যে ডেফিনেশন লাস্টের যে দুইটা প্রশ্ন, 10টা প্রশ্ন থাকে, প্রত্যেকটা 2 মার্কস। সেখানে থাকতে পারে মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্স বলতে কি বোঝায়, তাদের তাদের নাম। আবার আমরা জানি পার্থক্যের একটা কোয়েশ্চেন আছে, পার্থক্যর মধ্যে ম্যাক্রো ইকোনমিক্স এবং মাইক্রো ইকোনমিক্সের পার্থক্য আসতে পারে। একটা প্রশ্ন প্রত্যেকটা পার্টের জন্য ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পার্টের জন্য ইম্পর্টেন্ট। ইট ইজ নট ইম্পর্টেন্ট ফর কেস স্টাডি, ইট ইজ নট ইম্পর্টেন্ট ফর ম্যাথ। বাট অন্য, আমরা জানি, আমি কিন্তু যখনই একটা প্রশ্ন পড়াবো আপনাকে এই 5টা প্রশ্নের ইলাস্ট্রেশনটার সাথে অ্যাড করে দিব, এটা কোন পার্টের জন্য ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা 3 পার্টের জন্য ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা ব্রড কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, যেটা প্রথম পার্টে থাকে, 4টা প্রশ্ন থেকে 2টা প্রশ্ন দিতে হবে, 20 × 40, সেটার জন্য ইম্পর্টেন্ট। এই কোয়েশ্চেনটা ডেফিনেশনের জন্য ইম্পর্টেন্ট, যেটা 10 × 20, 10টা সিঙ্গেল কোয়েশ্চেনের অ্যান্সার করতে হয়, সেখানে থাকতে সেটা আসতে পারে। এই কোয়েশ্চেনটা পার্থক্যের জন্য খুব ইম্পর্টেন্ট, পার্থক্যের মধ্যে আসতে পারে। কেস স্টাডি ইজ নট ইম্পর্টেন্ট ফর দিস কোয়েশ্চেন, অ্যান্ড ম্যাথ, এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট না। মানে এই এই যে একটা কোয়েশ্চেন অ্যানালাইসিস করে পড়া, এটা কিন্তু পরীক্ষার হলে আপনাকে দেখবেন যে মানে ফুললি সাপোর্ট দিবে। আপনার পরীক্ষার প্রশ্ন আসার সাথে সাথে আপনি আইডিয়া জেনারেট করে ফেলতে পারবেন যে এটা আসলে কোন পার্টের পড়া, আমাকে কোন কোয়েশ্চেনের সাথে অ্যালাইন করে এটা অ্যান্সার করতে হবে। নেক্সট 3 নম্বর প্রশ্ন আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম। 3 নম্বর প্রশ্নে আমরা পড়েছিলাম, এখানে আমাদের একটা একটা ডিসকাশন ছিল, মাইক্রো ইকোনমিক্স আর দ্য ইকোনমিক্স অফ রিসোর্স অ্যালোকেশন অ্যান্ড প্রাইস ডিটারমিনেশন এক্সপ্লেন। এটা ব্রড কোয়েশ্চেনের জন্য হয়তো এনসিলারি কোয়েশ্চেন হিসেবে, যদি টিচাররা মনে করে যে একদম এক্সট্রাঅর্ডিনারি কোনো কোয়েশ্চেন, পেঁচানো কোনো কোয়েশ্চেন দেওয়া দরকার, তাহলে এই কোয়েশ্চেনটা দিতে পারে। অ্যাজ ইউজুয়ালি এই কোয়েশ্চেনটা তো ইম্পর্টেন্ট না। 3 নম্বর কোয়েশ্চেনটা আমরা গতকালকে আলোচনা করেছি, পজিটিভ এবং নর্মেটিভ ইকোনমিক্স এর মধ্যে পার্থক্য। এটা 2 পার্টের জন্য ইম্পর্টেন্ট। প্রথমত, এটা ব্রড কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট না, কেস স্টাডির জন্য এটা ইম্পর্টেন্ট না, ম্যাথের জন্য এটা ইম্পর্টেন্ট না। পজিটিভ ইকোনমিক্স কাকে বলে, নর্মেটিভ ইকোনমিক্স কাকে বলে, ডেফিনেশনের জন্য ইম্পর্টেন্ট আসতে পারে। অথবা পজিটিভ এবং নর্মেটিভ ইকোনমিক্স এর মধ্যে পার্থক্য, সুপার ডুপার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পার্থক্যের জন্য। তবে যদি পার্থক্যের জন্য আমরা প্রশ্ন পড়তে যাই, আমার এই শীটটা বাই ডিফল্ট যেহেতু আপনাদেরকে কম্প্রিহেনসিভ নলেজ দিচ্ছে, সো কম্প্রিহেনসিভ নলেজ দেওয়ার কারণে আমরা একটু বড় করে দেওয়া, এক্সাম্পল ডেফিনেশন সহ একসাথে কভারেজ করা। বাট আপনি যখন পড়বেন তখন আহ, তখন তার হচ্ছে মানে তার প্যাটার্নটা একটু কম থাকবে, অর্থাৎ আপনি পড়বেন 2টা বা 3টার বেশি পড়ার দরকার নাই। 2 মার্কসের পার্থক্যের জন্য যদি সুন্দর করে 2টা পার্থক্য আপনি লেখেন, এনাফ। যদি খুব বেশি লিখতে ইচ্ছা করে তাহলে 4টা লিখবেন, এর বেশি লেখা যাবে না। কমপ্লিটলি না, কমপ্লিটলি না, 2টাই স্ট্যান্ডার্ড। যদি 4টা লেখেন তাহলে ইট ইজ অলসো একসেপ্টেবল, বাট 4টার বেশি কখনো না। 4 নম্বর প্রশ্ন ব্রড কোয়েশ্চেনের জন্য সুপার ডুপার ইম্পর্টেন্ট প্রশ্ন, সুপার ডুপার ইম্পর্টেন্ট প্রশ্ন। ব্রড কোয়েশ্চেনে হোয়াট ইজ স্কেয়ারসিটি, হোয়াট আর দ্য চয়েস প্রবলেম অফ ইকোনমি, হাউ দিস শুড বি সলভড, রাইট উইথ গ্রাফ, গ্রাফ দিয়ে চয়েস প্রবলেম সমস্যার সমাধানের উপায় আলোচনা করো, এরকম একটা প্রশ্ন আসে। এবং এটা ফ্রিকুয়েন্টলি আসে, খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য, আপনাদের পড়ার জন্য এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। হোয়াট ইজ স্কেরসিটি,
হোয়াট আর দ্য চয়েস প্রবলেম অফ ইকোনমিক্স, হাউ দিস শুড বি সলভড। স্কেরসিটি কাকে বলে আমরা আলোচনা করেছি। তিনটা প্রবলেম কি কি থাকে, উদাহরণ, ব্যাখ্যা, ডেস্টিনেশন দিয়ে আলোচনা করেছি। চয়েস প্রবলেম সমস্যাটা সমাধানের জন্য কোন কোন পয়েন্টকে হাইলাইট করতে হবে সেটাও আমরা আলোচনা করেছি। আচ্ছা, চয়েস প্রবলেমের ক্ষেত্রে আমাদের একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আছে। সেই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা আমরা আগের ক্লাসে, অর্থাৎ মানে ওইটুকু পর্যন্ত আমাদের ডিসকাশন ছিল। প্রথম প্রথম পার্টে আমরা ওই ডিসকাশন পর্যন্ত কভার করেছিলাম, যে ওই চয়েস প্রবলেমের ওই পার্টটুকু আমরা কভার আপ করি নাই, মানে ডিসকাশন আমাদের হয়নি। আমরা আজকে সেই কোয়েশ্চেনের ডিসকাশনটা কভার আপ করব, বা সেই কোয়েশ্চেনটা নিয়ে ডিসকাস করব। অর্থাৎ আমাদের আহ, একটা চয়েস প্রবলেমের একটা কোয়েশ্চেন থাকে, এই যে এটা। এটা কিন্তু বারবার বলছি যে এটা এটা মানে ইয়ের জন্য, ব্রড কোয়েশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুব খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ব্রড কোয়েশ্চেনের জন্য। স্কেয়ারসিটি বলতে কি বুঝো, হোয়াট আর দ্য চয়েস প্রবলেম অফ ইকোনমি, হাউ দোজ শুড বি সলভড, এবং সেগুলি কিভাবে সলভ করা হয়। স্কেয়ারসিটি বলতে কি বোঝায়, কজেস অফ স্কেয়ারসিটি বলতে কি বোঝায়, এবং এগুলি কোনটা কিভাবে আছে। চয়েস প্রবলেম, চয়েস প্রবলেমের সাথে আমার আরো তিনটা জিনিসকে আমাদের এই চ্যাপ্টারে আমরা আলোচনা করব। তিনটা জিনিসকে একত্রে অ্যালাইন করে এই প্রশ্নটা করা হয়, তিনটা জিনিসকে একত্রে এই প্রশ্নটা করা হয়। একটা এখানে দুইটা জিনিস। হ্যাঁ, এই চয়েস প্রবলেমটা আসলে প্রোডাকশন পসিবিলিটি কার্ভের মাধ্যমে ব্যাখ্যা করা হয়। প্রোডাকশন পসিবিলিটি কার্ভের সাথে আরেকটা ওয়ার্ডও জড়িত, সেটা হচ্ছে অপরচুনিটি কস্ট। একটা ওয়ার্ড জড়িত, অপরচুনিটি কস্ট। এই দুইটা ওয়ার্ড জানলে পরে আমার জন্য চয়েস প্রবলেম সমস্যা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করাটা ইজিয়ার হবে। অপরচুনিটি কস্ট মানে কি জিনিস? অপরচুনিটি কস্ট বাংলা হচ্ছে সুযোগ ব্যয়। অপরচুনিটি কস্ট মানে কোনো একটা জিনিসের, মানে আমার হাতে দুইটা অপশন আছে, আমার আছে রিসোর্স একটা, বাট আমার হাতে অপশন আছে দুইটা। দুইটা অপশন থেকে যে কোনো একটা অপশন নেওয়ার সুযোগ আছে আমার, দুইটা অপশন নেওয়ার সুযোগ নাই। তাহলে যে অপশনটাকে আমি বাদ দিব সেইটাকে বলা হবে সুযোগ ব্যয় অফ একসেপ্টেড অংশে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সুযোগ ব্যয় বলতে কি বোঝায়, আমি একজন ম্যান পাওয়ার, আমি একা, আমি একটা আমি একটা চাকরি করতে পারবো, মানে আমার রিসোর্স হচ্ছে একটা চাকরি করা। আমার কাছে দুইটা অফার লেটার আসছে, একটা ট্রাস্ট ব্যাংক থেকে আসছে, একটা মার্কেন্টাইল ব্যাংক থেকে আসছে। সকল দিক চিন্তা করে বিবেচনা করে আমি দেখলাম মার্কেন্টাইল ব্যাংকের অফার লেটারটা আমার জন্য ভালো। আমি ডিটারমিনেশন ঠিক করলাম যে মার্কেন্টাইল ব্যাংকে আমি জয়েন করব। মার্কেন্টাইল ব্যাংক আপনার সাথে, আপনার হাতে কিন্তু দুইটা অফার লেটার আছে। আইদার মার্কেন্টাইল ব্যাংকে আপনি জয়েন করতে পারেন অথবা ট্রাস্ট ব্যাংকে জয়েন করতে পারেন। তা আপনি কি করলেন, আপনার হাতের অফারটাকে আপনি মার্কেন্টাইল ব্যাংক, আপনি সকল দিক বিবেচনা করে মার্কেন্টাইল যেখানে আপনাকে পোস্টিং দিবে সেটা আপনার বাসার পাশে, আপনার বাচ্চা কাচ্চা বাসায় থাকে, তাদের স্কুলিংটা সুবিধার হবে, স্যালারি রেঞ্জও ভালো, তারপর মার্কেন্টাইল ব্যাংকে অন্যান্য সমস্যা কম, ইত্যাদি ইত্যাদি বিবেচনা করে আপনি ইউ হ্যাভ ডিসাইডেড দ্যাট যে মার্কেন্টাইল ব্যাংকে আপনি জবটা করবেন। তাহলে মার্কেন্টাইল জব ব্যাংকে যেই মাত্র আপনি জয়েন করবেন, জয়েন করলেন, আপনার কিন্তু ট্রাস্ট ব্যাংকের জবটা আপনার হাতছাড়া হয়ে যাচ্ছে। তাহলে আপনার হাতে দুইটা রিসোর্স, আপনি একজন, আপনার হাতে দুইটা সুযোগ। এই দুইটা সুযোগ থেকে একটা আপনি গ্রিফ করতে পারবেন, দুইটা করতে পারবেন না। একটা গ্রিফ করলে যেই একটা গ্রিফ আপনার হাতের বাহিরে চলে যায়, সেই বাহিরে যাওয়াটাকে সুযোগ ব্যয় বলা হয়, যেটা আপনি রিসিভ করেছেন সেটাকে। তাহলে সুযোগ ব্যয় হবে যেটা রিসিভ করেছেন তার সুযোগ ব্যয় হচ্ছে বাহিরেরটা। অর্থাৎ আপনি যদি মার্কেন্টাইল ব্যাংকে জয়েন করেন, তাহলে মার্কেন্টাইল ব্যাংকের সুযোগ ব্যয় হচ্ছে ট্রাস্ট ব্যাংক। এটা চিন্তা করা যাবে না ট্রাস্ট ব্যাংকের সুযোগ ব্যয় মার্কেন্টাইল ব্যাংক না, মার্কেন্টাইল ব্যাংকের সুযোগ ব্যয় হচ্ছে ট্রাস্ট ব্যাংক। অর্থাৎ যেটা আপনি দখল করছেন, যেটা আপনি ভোগ করছেন, যেটা আপনি ইউটিলাইজ করবেন বলে প্ল্যান করেছেন, তার সুযোগ ব্যয় হচ্ছে অন্যটা। এবার আসি, আবার এখানে গুডসের ক্ষেত্রে এখানে বলা আছে যে গুডস এ, গুডস বি, দুইটা কথা বলা আছে। এই দুইটা জায়গা থেকে আমার একটা জমি আছে, জমিটা হচ্ছে ইট ইজ মাই ল্যান্ড রেঞ্জ।
এটা আমার ল্যান্ড রেঞ্জ, দিস ইজ মাই ল্যান্ড রেঞ্জ। এইটুকু জমি আছে আমার কাছে। আই হ্যাভ টু অপশন। সেই জমিতে আমি যদি ধান চাষ করি, করতে পারি, গম চাষ করি, করতে পারি। ধান এবং গম চাষ যদি দুইটা চাষ একসাথে করি, তাহলেও কোনো সমস্যা নেই, দুইটাও করতে পারি। আমি চিন্তা করলাম যে না, আমি দুইটা করব না, আমি ধান চাষ করব পুরোটা। ধরেন আমি এই দিয়ে ধান বুঝাইলাম, তাহলে ধান চাষ করলে আমি এতটুকু ধান চাষ যদি করি, তাহলে পুরো জমিটা আমি ধান চাষ দিয়ে অকুপাই করে ফেলতে পারবো। পুরো জমিটা আমি ধান চাষ করলাম। তাহলে গম চাষ করা বা হুইট চাষ করার অপশনটা আমার হাত থেকে সরে যাবে। সেম একই রকম, যদি আমি এতটুকু চাষ করি, শুধু এতটুকু, এটা চাষ করলাম না, যদি শুধু শুধু গম চাষ করি, তাহলে এতটুকু অংশে গম চাষ করলে পুরো জমিটা আমার অকুপাই হয়ে যাবে, সেটাও আমার অপশন থাকতে পারে। তাহলে পুরোটা যদি আমি ধান চাষ করি, তাহলে গম চাষ করার সুযোগ আমার এই জমি থেকে বঞ্চিত হবে, তাহলে গম চাষটাকে আমি ধান চাষের সুযোগ ব্যয় বলবো। আবার জমি যদি আমি গম চাষ করি, তাহলে গম চাষের সুযোগ ব্যয় বলবো আমি ধান চাষের। এই যে ধান এবং গম, এই দুইটার কম্বাইন্ড কন্ডিনেশনটা মিলিয়ে যে প্রসেসটা সৃষ্টি হয়, সেটার নাম হচ্ছে অপরচুনিটি কস্ট। সিঙ্গেল কোয়েশ্চেন, ব্রড কোয়েশ্চেন, খুবই ইম্পর্টেন্ট অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্ট নিয়ে কারো কোনো সমস্যা আছে, কোনো কোয়েশ্চেন আছে? এনি কোয়েশ্চেন? অপরচুনিটি কস্ট, এনি কোয়েশ্চেন রিগার্ডিং অপরচুনিটি কস্ট? নাই? ভাইয়া আরেকবার একটু বলেন। কেউ একজন বলতে পারবেন? অন্য একজন, কে, যে কোনো একজন কনফিডেন্স থাকলে বলেন, একটা এক্সাম্পল দিয়ে বলেন। ফোন আইস। কেউ কি বলতে পারবেন? এনি ওয়ান? সুযোগ ব্যয়, একটা এক্সাম্পল দেন সুযোগ ব্যয়ের। আচ্ছা, ভাই আমি আমি, বলতে যাচ্ছি। জি জি, প্লিজ প্লিজ, শিওর। আমি আব্দুল মালিক। জি। সাপোজ আমার এক টুকরা জমি আছে, সেই জমিতে আমি আমার ইচ্ছা মতো ধানও চাষ করতে পারি বা গমও চাষ করতে পারি। কিন্তু আমি যদি গম চাষ করি, সাপোজ আমি এখানে 80 একক গম চাষ করতে পারবো পুরা জমি যদি ইউজ করি। আর যদি আমি শুধু ধান ধান চাষ করি, তাহলে 60 একক ধান চাষ করতে পারবো পুরা জমি ইউজ করে। এখন আমি 60 একক ধান চাষ করতে গিয়া যে আমি 80 একক গম চাষের সুযোগটা হারাচ্ছি, এটাই হচ্ছে আর কি সুযোগ একটার ব্যয়, আরেকটা সুযোগ এই নেই। তোমার না কাম করার কথা রাইট। আমরা এটা হচ্ছে, নিচের কি কাম? এটা এটাই আর কি এই ধান চাষের সুযোগ ব্যয় হচ্ছে গমটা, ভেরি ধানের গুড। সুযোগ ব্যয় গমটা। গম, যেটা আমি চাষ করব, মানে যেটা আমি ইউটিলাইজ করব, তার সুযোগ ব্যয় হবে যেটা আমার হাত থেকে চলে যাবে সেটা। এটাকে বলা অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্টের ম্যাটিকুলাস ব্যাখ্যাটা আমরা এখানে যেটা পেয়েছি, সেটা হচ্ছে আসলে পুরো জমি, পুরো রিসোর্স ব্যবহার করার জন্য এটা ব্যবহার করা হয়। কিন্তু ইকোনমি আসলে এত ইনজাস্টিস না, কারণ আপনি একজন কৃষক। এখন আমরা অন্য ফরম্যাটে যাব। অপরচুনিটি কস্ট, মানে অপরচুনিটি কস্ট ক্লোজ। এখন আমরা অন্য অপশনে যাব। আমাদের কাছে ইকোনমি, আমরা বারবারই বলেছিলাম, শুরুর দিনে বলেছিলাম যে ইকোনমি আমাকে রেশনাল বিহেভিয়ারে প্র্যাকটিস করায়, যে কোনটা ভালো, কোনটা ভদ্র, কোনটা করলে ভালো হবে, সেই রকম বিহেভিয়ারের সাথে আপনাকে পরিচয় করা। সো ইকোনমিক্স আসলে অপরচুনিটি কস্ট, পুরোটা জমি, রিসোর্স, এগুলি পুরোটা, একটা ফসল উৎপাদন করলে অনেক সময় অন্যটা ফসল, যদি আমার অপশন থাকে, অন্য ফসল উৎপাদন করাটাকে ডিপ্রাইভ করতে চায় না। যে এটা আমার এক খণ্ড জমি আছে, আমি যদি ধান চাষ করি, গম আমি অন্যের উপরে ডিপেন্ডেবল হতে হবে। অন্য যদি ভালো গম চাষ না করে, তাহলে আমার সারা বছর মানে ময়লা আটা আটা দিয়ে গম রুটি বানায় খেতে হবে। আচ্ছা, আমি আমার জমিতে একটা অংশে ধান চাষ, একটা অংশে গম চাষ করব, এইটাও করা সম্ভব। ইকোনমিক্স এইটারও একটা ব্যাখ্যা দিয়েছে যে ইট ইজ অলসো পসিবল। এই পসিবিলিটি নিয়ে কোথায় কি ক্রিয়েট হয়, এই পসিবিলিটি নিয়ে যে ইস্যুটা ক্রিয়েট হয়, সেই ইস্যুটার নাম হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। এখন আমরা আলোচনা করব প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। প্রোডাকশন হ্যাঁ, একটা পসিবিলিটি কার্ভ, কোশ্চেন ছিল। জি প্লিজ। আহ, যখন আমি ধান চাষ করতে গিয়ে গম চাষের মানে পুরোটা যদি ইউটিলাইজ শুধু ধান চাষের জন্য করি, তখন তো আমি গম চাষের সুযোগটা হারিয়ে ফেলছি। জি, এই জন্য ধান চাষের জন্য যে গম চাষের সুযোগ হারিয়ে ফেলছি, এটা হচ্ছে ধান চাষের জন্য সেটা অপরচুনিটি কস্ট। রাইট। কিন্তু আমি যদি দুইটাই যদি করতে চাই, ধরেন আমি ধানও করব, গমও করব, তখন তাহলে তো আর এখানে কোনো অপরচুনিটি কস্টের কোনো ব্যাপার থাকবে না, থাকবে কি? অবশ্যই আছে, অবশ্যই আছে। তখন আমার সেটা অপরচুনিটি কিভাবে কস্টটা হবে? কি হবে?
তখন আমার অপরচুনিটি কস্ট হবে, ধরেন সে, আমার গ্রাফটা দেখা যাচ্ছে না, এই গ্রাফটা? জি জি। ওকে, আমি ধরেন এখানে দেওয়া আছে 40, মানে এটা আমি এতে পেডি ধরলাম, হ্যাঁ, ধান, আর বিতে হচ্ছে হুইট, গম ধরলাম। পুরো জমিটাতে যদি আমি ব্যবহার করি তাহলে ধান চাষ করা যেত 40, 80, এটা আরেকটু যদি নেই তাহলে 90 মণ। আমি ধরে নিচ্ছি পুরো জমি যদি আমি ধান চাষ করতাম তাহলে 90 মণ ধান চাষ করতে পারতাম। পুরো জমি যদি আমি গম চাষ করি তাহলে এটা যেহেতু 60 দেওয়া আছে, আমি ধরেন এটা 70 নেই, 70 মণ গম চাষ করতে পারতাম। তাহলে পুরো জমি ধান চাষ করতে গেলে 90 মণ ধান, পুরো জমি গম চাষ করতে গেলে 70 মণ গম। যদি পুরো জমিটা ধান চাষ করি তাহলে ধান, মানে 90 মণ ধানের অপরচুনিটি কস্ট হবে 70 মণ গম। সাবসিকুয়েন্টলি যদি আমি পুরো জমিটা গম চাষ করি তাহলে 70 মণ গমের অপরচুনিটি কস্ট হবে 90 মণ ধান। এবার চলে আসি, ম্যাডাম যেটা বললেন যে আমি দুইটা ফসলি উৎপাদন করতে চাই, এটাকে অপরচুনিটি কস্ট ব্যাখ্যা করবে কিনা? হ্যাঁ, ব্যাখ্যা করবে। সেটা হচ্ছে, ধরেন আমি ম্যাক্সিমাম জায়গাটা ধান চাষ করব কারণ আমার চাল বেশি লাগে, এবং ধান চাষ করতে চাচ্ছি 80 মণ। তাহলে গম চাষ হবে 50 মণ, গম চাষ হবে 50 মণ, এই জায়গায় এই পয়েন্ট আসছে। তাহলে দেখেন ধান চাষ আগে ছিল 90, এখন হয়ে গেছে 80, মানে 10 মণ ধান চাষ কমে গেছে। এই 10 মণ ধান চাষ কমে গেছে। আর এইদিকে গম চাষ হওয়ার কথা ছিল, যদি পুরোটা গম চাষ করতাম তাহলে পুরো অংশটুকুর এই এতটুকু কমে গেছে। মানে 20 কেজি গমের সাথে ট্রান্সফার হচ্ছে 10 কেজি, 10 মণ ধান। 20 কেজি গমের 20 মণ গমের সাথে ট্রান্সফার হচ্ছে 10 মণ ধান। এখন আপনি যদি মনে করেন যে আমি চাষটা এখানে নিয়ে আসবো, তাহলে 10 মণ ধানের চাষ কমে গেল। 10 মণ ধানের চাষ কমে যাওয়ার কারণে, 10 মণ ধানের চাষ কমার কারণে আপনার এই এতটুকু গম চাষের অপরচুনিটি ক্রিয়েট হলো। তাহলে ধান চাষ বাদ পড়েছে 10 মণ, 20 মণ গম চাষ নতুন করে ক্রিয়েট হয়েছে। তাহলে যেটা ক্রিয়েট হয়েছে 20 মণ গমের অপরচুনিটি কস্ট হবে 10 মণ ধান, যেটা আপনার অপরচুনিটি লস হয়েছে। এবার আপনি যদি মনে করেন যে আপনি এই জায়গায় উৎপাদন করবেন, তাহলে এই জায়গায় হিসাব অনুযায়ী ছিল আপনার 90 মণ ধান চাষের উপযুক্ত জমি ছিল, আপনি সেখানে 40 মণ ধান চাষ করছেন, মানে 50 মণ ধান চাষ করছেন না। কেন করছেন না? কারণ ওই অংশটুকুতে গম চাষ করছেন। ওই অংশটুকুতে গম চাষ করছেন কতটুকু? এতটুকু, অর্থাৎ 60 মণ গম চাষ করছেন। তাহলে এই 60 মণ গম নতুন করে চাষ করার কারণে আপনার 50 মণ ধান চাষ করতে পারছেন না। তাহলে এই 60 মণ গমের অপরচুনিটি কস্ট হবে 50 মণ ধান। মানে ফুল জমি যদি ইউটিলাইজ করে আপনি অপরচুনিটি কস্ট অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই হবে। যদি পার্শিয়াল অংশে অ্যাপ্লাই করেন, যে কোনো পার্টের জন্যই অপরচুনিটি কস্ট অ্যাপ্লাই হবে। সবসময় মনে রাখতে হবে, যেটা আমি এনজয় করছি, ইউটিলাইজ করছি, এইটার এগেনস্টে যতটুকু থেকে আমি ডিপ্রাইভ হচ্ছি ততটুকুই হবে সুযোগ ব্যয়। প্রশ্ন ক্লিয়ার? কারো কোনো জি কনফিউশন ভাইয়া। আছে? জি, এবার বুঝতে পেরেছি ভাই, হ্যাঁ বুঝতে Okay. পেরেছি, থ্যাংক ইউ। পরীক্ষার হলে কিন্তু ভুল করা যাবে না, কারণ আমি ওপেন ডিক্লেয়ার দিচ্ছি, কিন্তু এই প্রশ্ন পরীক্ষায় আসবে, অপরচুনিটি কস্টের ডেফিনেশন পরীক্ষায় আসবে। এবার অপরচুনিটি কস্টের পরে এই যে খন্ডে খন্ডে অংশে ভাগ করে এটা এতটুকু যাচ্ছে, এটা এতটুকু যাচ্ছে, কম যাচ্ছে, এই ব্যাখ্যাটা যেই গ্রাফিক্যাল স্ট্রাকচারের মাধ্যমে ব্যাখ্যা করা হয় সেটার নাম হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ হচ্ছে এইটা, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। পরীক্ষা এটা আসে, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বলতে কি বোঝায় এবং এটা কিভাবে ব্যাখ্যা করে। প্রোডাকশন পসিবিলিটি কার্ভ হচ্ছে আমার যে রিসোর্সটা থাকে সেই রিসোর্সে আমি দুইটা পণ্য, যেমন আমার এখানে দেখা আছে প্রোডাক্ট এ ওয়াইন, প্রোডাক্ট বি অ্যাপেল, আমার যে জমি আছে এখানে আমি এই দুইটা জিনিস উৎপাদন করতে পারি। আপনাদের সুবিধার জন্য আপনি যদি মনে করেন যে আপনি ধান চাষ করবেন, ধান চাষ করেন, তাহলে এটাকে আপনি ধান লেখেন, পরীক্ষার হলে লিখতে পারেন, কোনো সমস্যা নাই। আর এটাকে আপনি হুইট লেখেন। এটা আমরা একটু আগে ব্যাখ্যা করে আসছি। এই পুরোটা হচ্ছে আপনার রিসোর্স, এটা রিসোর্স, মানে আপনার এটা জমি। তাহলে নর্মালি আপনি বুঝেন, আপনাকে নর্মাল কমন সেন্স অ্যাপ্লাই করেন। জমি 1 একর জমি,
পুরো জমিটা যদি আপনি যে ফসলই দেন, ধান দেন বা গম দেন, যাই দেন না কেন, অংশে অংশে দেন, পুরো জমি যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনি সেখান থেকে উৎপাদন বেশি পাবেন, না জমির একটা অংশ যদি কম ব্যবহার করি সেখান থেকে উৎপাদন বেশি পাবেন? স্বাভাবিক কি বলে? পুরো জমি 1 একর, আপনি যদি পুরো জমি ব্যবহার করেন, সে ফসল যে ফসলই হোক, ধান হোক বা গম হোক, সেটা থেকে আপনি যে যতটুকু লাভবান হবেন, নাকি যতটুকু জমি আছে তার ভিতরের কোনো অংশ বা তার চেয়ে কম অংশ আপনি ইউটিলাইজ করলে বেশি লাভবান হবেন? বলেন, প্রশ্ন ভাইয়া করছি। পুরো জমি, ব্যবহার পুরো করলে জমি ফসল ব্যবহার করলে উৎপাদন বেশি হবে, মানে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ ফসল উৎপাদন বেশি হবে আর কি। ওকে, তার মানে পুরো জমি যখন আমি ব্যবহার করব, তার মানে পুরো জমিটা আমার জন্য টার্গেটেড পয়েন্ট। আমি টার্গেট করব পুরো জমি ব্যবহার করব, কারণ পুরো জমি ব্যবহার করলে আমি ম্যাক্সিমাম বেনিফিটস পাবো, ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন পাবো। পুরো জমির বাউন্ডারি হচ্ছে এটা। তাহলে এই বাউন্ডারির উপরে যত উৎপাদন প্রক্রিয়া আমার থাকবে, তত সেই বিন্দুগুলিকে বলা হয় ইফিশিয়েন্ট পয়েন্ট। ইফিশিয়েন্ট মানে সবচেয়ে উপযোগী, উপযোগী পয়েন্ট, মানে এই যে এই বিন্দুতে যদি আমি উৎপাদন করি, তাহলে এটা আমার জন্য এফিশিয়েন্ট হবে, মানে আমার জন্য স্যাটিসফাইড লেভেলের হবে। যদি আমি এই বিন্দুতে উৎপাদন করি, তাহলে আমার জন্য এটা স্যাটিসফাইড লেভেলের হবে। যদি আমি এই বিন্দুতে উৎপাদন করি, তাহলে এটাকে আমরা স্যাটিসফাইড লেভেল বলতে পারবো। তাহলে এটা কিন্তু আসে। আর যেই রেখা দিয়ে এই যে দুইটা পণ্যের উৎপাদনের কম্পারিজন দেখানো হয়, সেই রেখাটাকে বলা হয় প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। শর্ট করে এটাকে অনেক সময় বলা হয় প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টেইনার। ফ্রন্টেইনার মানে হচ্ছে যেটাকে আমি লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করি, সেটাকে বলা ফ্রন্টেইনার। লেখো, লেখো এটা। তাহলে আমি প্রোডাকশন পসিবিলিটি কার্ভটা জানলাম। প্রোডাকশন পসিবিলিটি কার্ভ আসলে দুইটা পণ্যের উৎপাদন ডিল করে। বি কেয়ারফুল, বিকজ প্রোডাকশন ওয়ার্ডটা জড়িত। আমরা এই কার্ভটাই আবার কিছুদিন পরে দেখব ইউটিলিটি কার্ভ নামে, যেটা দুইটা পণ্যের ভোগের সাথে জড়িত, ভোগের স্যাটিসফ্যাকশন ইন্ডিকেশনের জন্য এই গ্রাফটাই পড়বো। আর ওটার আরেকটা নাম হবে। আর আমরা এখন পড়ছি প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, অর্থাৎ দুইটা পণ্যের উৎপাদন নিশ্চিত করা হয় যে কার্ভের মাধ্যমে, এই কার্ভ, দিস ওয়ান। এই কার্ভের মধ্যে একটা বিন্দু হচ্ছে ইফিশিয়েন্ট পয়েন্ট, ফাইন। এই কার্ভের মধ্যে আরেকটা বিন্দু আছে ইনএফিশিয়েন্ট পয়েন্ট। ইনএফিশিয়েন্ট পয়েন্ট হচ্ছে এই বাউন্ডারি লাইনের ভিতরের যে কোনো বিন্দুকে ইনএফিশিয়েন্ট পয়েন্ট বলবে। যেমন এটা একটা বিন্দু, এই বিন্দুতে যদি আমি উৎপাদন করি, তাহলে হিসাব অনুযায়ী ধান উৎপাদন করতে পারবো এতটুকু, গম উৎপাদন করতে পারবো এতটুকু। তার মানে জমির এই পুরোটা জায়গা ফাঁকা। তাহলে এত যেহেতু ফাঁকা জমি, তার মানে আমার উৎপাদন কম হবে। এটাকে আমি ইফিশিয়েন্ট বলবো না, এই জন্য এটাকে লিখলাম ইনএফিশিয়েন্ট পয়েন্ট। এই জন্য এটাকে লিখলাম ইনএফিশিয়েন্ট পয়েন্ট। যদি আমি এখানে উৎপাদন করি, একই রকম অবস্থা হবে। আমি ধান উৎপাদন করতে পারবো এতটুকু, গম উৎপাদন করতে পারবো এতটুকু, এই জায়গাটুকু ফাঁকা রয়ে যাবে। এটা আমার জন্য এফিশিয়েন্ট না। যদি আমি এই বিন্দুতে যাই, ইফিশিয়েন্ট হবে 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 না। অর্থাৎ এই রেখার ভিতরের যে কোনো বিন্দুতে যদি আমি উৎপাদন করি, তাহলে ওই জমির বা ওই রিসোর্সের একটা নির্দিষ্ট অংশ বাদ পড়ে যায়। এই নির্দিষ্ট অংশ বাদ পড়ে যায় বলে ওই অংশটাকে ইনএফিশিয়েন্ট পয়েন্ট বলা হয়। তাহলে পরীক্ষা যদি আসে হোয়াট ইজ ইফিসিয়েন্সি অ্যান্ড ইনএফিসিয়েন্সি, অথবা হোয়াট ইজ ইফিশিয়েন্ট পয়েন্ট অ্যান্ড ইনএফিশিয়েন্ট পয়েন্ট অফ প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, বলা যাবে না এটা আকাশ থেকে পড়ছি আমি, এই জীবনের প্রথম এই প্রশ্ন শুনেছি, এটা কিন্তু বলা যাবে না। সো আমরা এখানে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ পড়েছি, ইফিশিয়েন্ট পয়েন্ট পড়েছি, ইনএফিশিয়েন্ট পয়েন্ট পড়েছি। এখন এই কার্ভের বাহিরে যদি যাই, ইম্পসিবল লেখা এখানে, ধরুন এই কার্ভের বাহিরে এখানে ইনএফিশিয়েন্ট, তো তাও রিজনেবল আপনার গ্রিপের মধ্যে। এই ল্যান্ডের বাইরে যদি আপনি যান, আপনি মামলার মধ্যে পড়তে পারেন, অন্য আপনাকে অ্যারেস্ট করতে পারে, মাইট দিতে পারে, মানে কোর্টে নিয়ে যেতে পারবেন, কারণ আপনার জমি এতটুকু, এর বাইরে তো আপনি কখনোই চিন্তাই করতে পারবেন না উৎপাদন করবেন। এই জন্য এই রেখার বাহিরের যত বিন্দু আসবে তাদেরকে বলা হয় ইম্পসিবল প্রোডাকশন, ইম্পসিবল বিন্দু বলা হয়। তাহলে কোনো একটা রেখা যখন দুইটা পণ্যের কোনো একটা রেখা যখন নির্দিষ্ট রিসোর্সের মধ্যে দুইটা পণ্যের বিভিন্ন উৎপাদনের মাত্রা নির্ধারণ করে, সর্বোচ্চ মাত্রা নির্ধারণ করে যেই কার্ভের মাধ্যমে, তাকে বলা হয় প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। আর এই কার্ভের লেখভিত্তিক অবস্থানকে বলা হয় প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টেইনার।
প্রোডাকশন পসিবিলিটি কার্ভ অথবা প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টেইনারের মধ্যে যতগুলি বিন্দু পাবো, ডেফিনেটলি এই বিন্দুটা মিন করছে এই ধান আমি এতটুকু উৎপাদন করব, গম এতটুকু উৎপাদন করব, তার মানে দুইটা গুডসের কম্বাইন্ড প্রোডাকশন মিন করছে। এখানে যদি নেই, দুইটা প্রোডাকশনের কম্বাইন্ড প্রোডাকশন মিন করছে, বাট এই মিন করছে যে পুরো জমিটা আমি ইউটিলাইজ করছি, তার মানে এগুলিকে আমরা তখন বলি ইফিশিয়েন্ট পয়েন্ট, আর এটাকে বলবো ইনএফিশিয়েন্ট পয়েন্ট। ইফিসিয়েন্সি, ইনএফিসিয়েন্সি, ইম্পসিবল, প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টেইনার, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, অল থিংস শুড বি কভার্ড। সকল জিনিস আমরা এখানে মোটামুটি আলোচনা করেছি। এতটুকু আমাদের কিন্তু দুইটা প্রশ্ন আমরা ওভারল্যাপিং করে দুইটা প্রশ্ন কভার করেছি। কভার করার কারণ হচ্ছে এই যে এটা আমাকে বলা হচ্ছে যে চয়েস প্রবলেম কি। চয়েস প্রবলেম এবার আপনারাই বলতে পারবেন। চয়েস সমস্যা হবে যদি এই রেখার উপর আমি প্রোডাকশন সিলেক্ট করি, যেই পণ্য আমি উৎপাদন করব, যেই দুইটা পণ্য আমি উৎপাদন করব, যদি এই কার্ভের মধ্যে আমি ঠিক করি প্রোডাকশনের উৎপাদনটা, তাহলে বলেন তো আমরা কি সমস্যায় পড়বো না সমাধানে থাকবো? চয়েস প্রবলেম থাকবে কি থাকবে না যদি আমরা এই রেখাটায় উৎপাদন করি? থাকবে। কার্ভের উপরে যদি আমরা উৎপন্ন করি তাহলে আমরা বেস্টটাই পাবো আর কি। ভেরি কারণ গুড, কার্ভ বেস্ট টাইপ হচ্ছে আপ। আমাদেরকে সর্বোচ্চটাই দিবে, ম্যাক্সিমাম মানে অ্যাচিভমেন্টই দিবে আর কি। ভেরি গুড। যদি এই কার্ভের ভিতরে কোনো উৎপাদন করে, ধরেন আমরা যেমন প্রথম দিন উদাহরণ দিয়েছি কি উৎপাদন করব, কার জন্য উৎপাদন করব, কিভাবে উৎপাদন করব, আমরা ওখানে দুইটা উদাহরণ দিয়েছি যে গার্মেন্টস অধ্যুষিত একটা অঞ্চলে আমি একটা শার্ট প্যান্টের দোকান দিব, সেক্ষেত্রে আমি কোন ধরনের শার্ট বা প্যান্টের ডিজাইন সিলেক্ট করব সেটা বলা আছে। 2 নম্বরে আমরা আলোচনা করেছিলাম যে যদি আমরা ইয়েতে যাই, আমি একটা মানে ডেইরি ফার্ম দিতে চাই, সেটা আমরা গুলশানে দিব না, যে অঞ্চলে জায়গার দাম অনেক কম বা জায়গা ভাড়া অনেক কম সেই জায়গায় দিব, যেখানে ময়লা আবর্জনা ফেলা যায় ওই জায়গায় দিব। এই যে সিলেকশনটা যদি আমি প্রোডাক্ট সিলেক্ট করার ক্ষেত্রে, যদি যেমন আমি ডেইরি ফার্মের জন্য আমার লাগবে হচ্ছে ল্যান্ডের একদিকে দিলাম আমি, আর আমার আমি দিব দিব হচ্ছে শ্রম একদিকে দিলাম, সেটা যদি আমার রিসোর্স যা আছে সেটার উপর ব্যবহার করে যদি আমি ব্যয় করি, তাহলে আমার জন্য চয়েস প্রবলেম থাকবে না। তার মানে হচ্ছে চয়েস প্রবলেমের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন হচ্ছে যখন যদি প্রোডাকশন পসিবিলিটি, আমি যেই পণ্য বা যেই সেবা, যা যে ব্যবসা পরিচালনা করার প্ল্যান করছি, অর্থাৎ কি উৎপাদন করব, কার জন্য উৎপাদন করব, কিভাবে উৎপাদন করব, এটা ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে আমি যেই প্রোডাকশনের জন্য ব্যবহার করছি বা ওই প্রোডাকশনের সাথে যে সেই উপাদানগুলি জড়িত, সেগুলি যদি আমি আমার সর্বোচ্চ প্রোডাকশন পসিবিলিটি কার্ভের বিন্দুর সাথে টাচ করে উৎপাদন করার প্ল্যান করি, তাহলে সেই উৎপাদনে আমার চয়েস প্রবলেম থাকবে না। বাট সেই উৎপাদন রেখার ভিতরের কোনো বিন্দুতে যদি আমি উৎপাদন করি, যেটাকে আমরা ফর্মালি ইনএফিশিয়েন্ট পয়েন্ট বলেছি, এখানে 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 যদি উৎপাদন করি, তাহলে সেই ক্ষেত্রে চয়েস প্রবলেম ক্রিয়েট হবে। যদি এখানে উৎপাদন করি চয়েস প্রবলেম বেশি হবে, এখানে উৎপাদন করলে চয়েস প্রবলেম কম হবে, বাট চয়েস প্রবলেম ক্রিয়েট হবে। সাবসিকুয়েন্টলি যদি এই রেখার বাহিরে উৎপাদন করি, তাহলেও আমার চয়েস প্রবলেম সৃষ্টি হবে, কারণ আমি তখন ঋণে পড়ে যাব। এটার বাইরে মানে তো আমি ধার ঋণ করে আমার যা লিমিট রিসোর্স আছে, টাকা আছে, এর বাইরে টাকা দিয়ে আমি ব্যবসা করছি, তখন আমি ঋণে পড়ে যাব। সেটা আমার জন্য এডিশনাল রিস্ক ক্রিয়েট করবে, যেটা চয়েস প্রবলেম সমস্যা হিসেবে পরিগণিত। সো চয়েস সমস্যা সমাধানের জন্য প্রোডাকশন পসিবিলিটি কার্ভের যে যে বিন্দুগুলি আছে সেই বিন্দু দিতে ব্যবসার পরিকল্পনা, উৎপাদন পরিকল্পনা যদি ঠিক করা যায়, তাহলে চয়েস প্রবলেম থাকবে না। চয়েস প্রবলেমে প্রোডাকশন পসিবিলিটি কার্ভের ভিতরে বা বাহিরের অংশ উৎপাদন করতে গেলে সেই জায়গায় চয়েস প্রবলেম থাকবে। ক্লিয়ার সবাই? লিখতে পারবেন না? সবাই কি ক্লিয়ার? এনি কনফিউশন? তাহলে এখন পর্যন্ত আমরা 3টা পার্ট সুন্দর করে শেষ করেছি। একটা হচ্ছে অপরচুনিটি কস্ট, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ এবং চয়েস প্রবলেম সলিউশন, ইনক্লুডিং চয়েস প্রবলেম সলিউশন ইন গ্রাফ। প্রোডাকশন পসিবিলিটি কার্ভের ক্ষেত্রে ছোট্ট 2টা ইস্যু একটু জাস্ট হাইলাইট করে আসি, মানে এটা একটু দেখতে হবে। প্রোডাকশন পসিবিলিটি কার্ভ ইজ ওকে। ফিচার অফ প্রোডাকশন পসিবিলিটি কার্ভ ডাউনওয়ার্ড স্লোপিং থাকে, অর্থাৎ এটা বাম থেকে ডানে নিম্নগামী থাকে। দ্য প্রোডাকশন পসিবিলিটি কার্ভ ইজ টিপিক্যালি বোর্ড আউটসাইড, এটা মানে উপবৃত্তের মতো এই দিকে
চাপানো থাকে। রিসোর্স অ্যালোকেশন, এখানে সর্বোচ্চ রিসোর্স অ্যালোকেশন হয় ইফিসিয়েন্সি, অপরচুনিটি কস্ট, স্কেয়ারসিটি, ইকোনমিক গ্রোথ, এগুলি আলোচনা করে। প্রোডাকশন পসিবিলিটি কার্ভের অ্যাডভান্টেজ, ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ অফ প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। যদি কোনো একটা প্রতিষ্ঠানের প্রোডাকশন পসিবিলিটি কার্ভ ডান দিকে যায় তাহলে আমরা এটা বুঝি প্রোডাকশন পসিবিলিটি কার্ভের ইনক্রিজ, যদি বাম দিকে যায় এটা বোঝায় ডিক্রিজ। যদি ইনক্রিজ হয় তার মানে আপনার রিসোর্স বাড়ছে, রিসোর্স বাউন্ডারিটা বেড়ে যাচ্ছে। যদি প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বাম দিকে আসে তার মানে রিসোর্স অপরচুনিটিটা কমে যাচ্ছে। প্রোডাক্টিভ ইফিসিয়েন্সি পয়েন্ট, ইনএফিসিয়েন্সি পয়েন্ট, অলরেডি আমরা এটা ডিসকাস করেছি। পরীক্ষায় ইফিসিয়েন্সি এবং ইনএফিসিয়েন্সি পয়েন্ট আসতে পারে। প্রোডাকশন পসিবিলিটি কার্ভ ডান দিকে গেলে কি হয়, বাম দিকে গেলে কি হয়, এটা নিয়ে ছোট্ট প্রশ্ন দিতে পারে। প্রোডাকশন পসিবিলিটি কার্ভের অ্যাডভান্টেজ কি, প্রোডাকশন পসিবিলিটি কার্ভের সুবিধা, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো, আসতে পারে। সো অপরচুনিটি কস্ট, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ এবং স্কেয়ারসিটি চয়েস প্রবলেমের গ্রাফিক্যাল ব্যাখ্যাটা আমরা মোটামুটি কভার করেছি। এবার আমরা যাব কোয়েশ্চেন নাম্বার 5। হোয়াট আর দ্য ইকোনমিক রিসোর্সেস ইন বাংলাদেশ? আমাদের দেশে অর্থনৈতিক সম্পদ আছে কি কি? শুধুমাত্র রিডিং পড়া, আর কোনো পড়া না। আমাদের ইকোনমিক্স, এই প্রশ্নটা লেস ইম্পর্টেন্ট, শুধু একবার রিডিং পড়ে দিবেন। ইকোনমিক রিসার্চ আছে ন্যাশনাল ন্যাচারাল ইকোনমিক্স, প্রাকৃতিক যে সকল সম্পদ, হিউম্যান রিসোর্স, ক্যাপিটাল, এন্টারপ্রেনারশিপ, এই চারটা হচ্ছে আমাদের রিসোর্স। ন্যাচারাল রিসোর্স আমরা জানি তেল, গ্যাস, খনিতে যেগুলি থাকে সেগুলি। হিউম্যান রিসোর্স হচ্ছে মানুষ আমরা। আমি যদি লেখাপড়া না করি আমি কিন্তু মানে প্রপার হিউম্যান রিসোর্স না, আমি কি করি ডে লেবারার হিসেবে কাজ করব। কিন্তু আমি যদি বিদ্বান হই, লেখাপড়া করি, তাহলে আমি আহ, তাহলে আমি আমার পক্ষে সম্ভব ইকোনমিতে কন্ট্রিবিউট করা। ক্যাপিটাল, ক্যাপিটাল মানে যে মূলধনটা আমি আসলে ব্যবসায় কাজ করাই, ব্যবসায় কাজে লাগে, সেটাকে ক্যাপিটাল বলি। ক্যাপিটাল যত বেশি হবে কোনো দেশে, সে দেশে ব্যবসায়িক পরিবেশ বা ব্যবসায়িক এনভায়রনমেন্ট বা ব্যবসা তত বেশি ভালো হবে। অন্টারপ্রিনারশিপ, অন্টারপ্রিনারশিপ মানে হচ্ছে এই ব্যবসার যে উপরে যে ন্যাচারাল এলিমেন্টস, হিউম্যান রিসোর্স, ক্যাপিটাল যেগুলি আছে, এগুলিকে যারা ইউটিলাইজ করে, এগুলিকে যারা ব্যবহার করে, এগুলিকে যারা প্রয়োগ করে, এগুলিকে যারা মানে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসে, নিয়ে যায়, সেই জিনিসগুলিকে বলা হয় এন্টারপ্রেনারশিপ। এন্টারপ্রেনারশিপ মানে হচ্ছে যিনি চালক, যিনি সকল উপাদানের মধ্যে কম্বিনেশন করেন, যিনি সকল উপাদানের একটার সাথে আরেকটার কম্বিনেশন করেন, তাকে সেই সেই সেন্স থেকে আমরা বলি হচ্ছে এন্টারপ্রেনারশিপ। জাস্ট হালকার উপর একটা ওপিনিয়ন দিলাম, আপনারাও হালকার উপর একটা ঝাপসা রিডিং পড়বেন, আর কিছু না, এখানে আর কোনো কিছু পড়ার দরকার নেই। আমরা 6 নম্বর কোয়েশ্চেনে চলে যাচ্ছি। হোয়াট ইজ সার্কুলার ফ্লো মডেল? রাইট দ্য 2, 3, 4 and 5 সেক্টর সার্কুলার মডেল উইথ ইলাস্ট্রেশন। আমার খুবই মন খারাপ যে উম, এই সার্কুলার ফ্লো মডেলটা আমার সব সময় মনে হয় যে ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষায় আসে না। ঠিক আছে, আমরা একটু কনসেপ্টটা নিয়ে নিব। কনসেপ্টটা নিয়ে নিয়ে আপনারা যদি মনে করেন যে ভাইয়া একটু কনসেপ্টটা নিয়ে পড়েছি আর বাকিটা মোটামুটি নিজে লিখতে পারবো, অতটুকু ঠিক, অতটুকু নিয়ে কোনো সমস্যা নাই। হ্যাঁ, অতটুকুর জন্য এই প্রশ্নটা পড়া। বাট আই বিলিভ যদি আপনি কনসেপ্টটা সুন্দর করে নিতে পারেন, এই প্রশ্নটা পরীক্ষার হলে আপনি লিখতে পারবেন। কয়েকটা পয়েন্ট একটু মনে রাখতে হবে, তাহলে এই কোয়েশ্চেনটা অ্যান্সার লিখতে পারবেন। বাট এই কোয়েশ্চেনটা সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে জাস্টিফাইবল ইস্যু হচ্ছে এই প্রশ্নটা খুব বুঝার ইন্টারেস্টিং প্রশ্ন। আপনি যদি বুঝেন নিজে লিখতে পারবেন শুধু পয়েন্টগুলি মনে রেখে। সার্কুলার ফ্লো, সার্কুলার মানে বৃত্ত, সার্কুলার, সার্কুলার ফ্লো মডেল, সার্কুলার মানে এই বৃত্ত, এটাকে বলা হয় সার্কুলার ফ্লো মডেল। এই হচ্ছে বৃত্ত, এটা হচ্ছে সার্কুলার ফ্লো মডেল, বৃত্ত। সার্কুলার ফ্লো মডেল বলা হয় ইকোনমিক্সে কোন মডেলগুলিকে? সার্কুলার ফ্লো মডেল। দ্য সার্কুলার ফ্লো মডেল ডেমনস্ট্রেট হাউ মানি মুভস থ্রু সোসাইটি, মানি ফ্লোজ ফ্রম প্রোডাক্টস টু ওয়ার্কার্স অ্যাজ এ ওয়েজ অ্যান্ড ইত্যাদি ইত্যাদি। সার্কুলার ফ্লো মডেল হচ্ছে একটা জিনিস যখন প্রতিনিয়ত ঘুরতে থাকে, অর্থাৎ ধরেন এখানে দুইটা সেক্টর আছে, এখানে একটা সেক্টর, এখানে একটা সেক্টর, দুইটা সেক্টরের মধ্যে যদি উপাদানগুলি প্রতিনিয়ত ঘুরতে থাকে, এই যেভাবে ঘুরতে থাকে, তখন আমরা এটাকে বলি সার্কুলার মডেল। এই যেভাবে ঘুরতে থাকলে এটাকে সার্কুলার মডেল বলে। অর্থাৎ এখান থেকে এখানে যাবে, আবার এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, অর্থাৎ এটা বৃত্ত আকারে ঘুরতে থাকবে, এর বাহিরে কোনো জায়গায় যাবে না। যেমন এটা এখান থেকে এখানে না এসে এটা অন্য জায়গায় চলে গেছে, এটা এখানে না এসে অন্য জায়গায় চলে আসছে, এটা থেকে সাথে এটার কোনো সম্পর্ক নাই, না, এটাকে সার্কুলার ফ্লো মডেল বলবো না। সার্কুলার ফ্লো মডেল হচ্ছে এমন একটা মডেল যেই মডেলের বিভিন্ন উপাদান এক ধাপ থেকে অন্য ধাপে পর্যায়ক্রমে ক্রমিক আকারে প্রতিনিয়ত পরিবর্তন বা প্রতিস্থাপন বা বিনিময় হয়, তাকে বলা হয় সার্কুলার মডেল।
ইকোনমিতে টোটাল সার্কুলার ফ্লো মডেল দেখা যায় 2 সেক্টর বিশিষ্ট একটা, 3 সেক্টর বিশিষ্ট একটা, 4 সেক্টর বিশিষ্ট একটা, 5 সেক্টর বিশিষ্ট একটা, এই 4 ধরনের সার্কুলার ফ্লো মডেল দেখা যায়। আমরা 4 ধরনের সার্কুলার ফ্লো মডেলই এখন আলোচনা করব। এই আলোচনার জন্য 2টা উপাদান আমার মানে খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে, ইকোনমিতে আসলে 2টা এন্টিটি থাকে। একটা এন্টিটিকে বলা হয় হাউস হোল্ড, বা যেটাকে আরেকটা ভাষায় বলা হয় কনজিউমার বা জনগণ। আর আরেকটা এন্টিটি থাকে হচ্ছে ফার্ম বা প্রোডাকশন ইউনিট। পৃথিবীতে সকল ইকোনমিতে এই 2টা বেজের উপর বেস করে পুরো ইকোনমিটা কিন্তু ঘুরে। হাউস হোল্ড, কনজিউমার, জনগণ আমাদের কথা বলেন, আর ফার্মস অফ প্রোডাকশন ইউনিট, পৃথিবীতে যত প্রোডাকশন ইউনিট আছে অল আর ইনক্লুডেড হিয়ার। ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এখানে, সেবা উৎপাদনকারী প্রতিষ্ঠান হসপিটাল এখানে, শিক্ষা উৎপাদনকারী প্রতিষ্ঠান বিদ্যালয় এখানে, জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান এখানে, তারপরে হচ্ছে রোডস অ্যান্ড হাইওয়েতে কাজ করে এখানে, সব এখানে। আর হাউস হোল্ড বা কনজিউমার মানে জনগণ, যারা ভোক্তা, ভোগ করে, উপাদান ভোগ করে। এখন এই জনগণ বিভিন্ন ধরনের উপাদান ভোগ করতে পারে। জনগণ ভোগ করতে পারে সেবা, যেটা হসপিটালে গিয়ে; জনগণ ভোগ করতে পারে শিক্ষা, স্কুলে গিয়ে; জনগণ ভোগ করতে পারে গান, সঙ্গীত অনুষ্ঠানে গিয়ে; জনগণ এন্টারটেন নিতে পারে, মানে এন্টারটেনমেন্ট নিতে পারে সিনেমা দেখে। সিনেমা একটা কিন্তু প্রোডাকশন, জনগণ সেটা কনজিউম করে। কি কনজিউম করে? সিনেমা দেখার পরে মন ভালো হয়, হাসে, হাসার পরে মনে হয় অনেকদিন পরে একটা ভালো সিনেমা দেখলাম, টেনশন ছিল মাথায়, এগুলি কাজ করে না, মানে সে এটা কনজিউম করে। স্যান্ডেল উৎপাদন করলে স্যান্ডেল তো সরাসরি, ধান উৎপাদনকারী প্রতিষ্ঠান সরাসরি, কৃষক ফসল, পাট উৎপাদনকারী, অল আর ইনক্লুডেড ইন প্রোডাকশন ইউনিট। সো যত ধরনের উৎপাদন আছে, সেটা ভিজিবল, ইনভিজিবল, সকল কিছু এখানে। আর যত ভোক্তা আছে, আমরা যত ধরনের জিনিস ভোগ করি, সকল কিছু এখানে। ইকোনমিতে 2টা উৎস থাকে, একটা হচ্ছে হাউস হোল্ড আর একটা হচ্ছে ফার্ম। এটা পরীক্ষা প্রশ্ন আসে যে ইকোনমির পুরো সার্কুলার ফ্লো মডেল কয়টা বেইজের উপর ভিত্তি করে মুভমান হয়, সেই 2টা বেইজ কি? এই 2টা বেইজ হচ্ছে এটা। ওকে, এবার আমরা একটা সিম্পল এক্সাম্পল দিব। এক্সাম্পল দিয়ে আমাদের মানে এই 2 সেক্টর, 3 সেক্টর, 4 সেক্টর বিশিষ্ট ইকোনমিটাকে ক্যারি ফরওয়ার্ড করব। প্রথম এক্সাম্পল দিচ্ছি যে হাউস হোল্ড হিসাবে আমি আমার কথা চিন্তা করছি। আমি হাউস হোল্ড, আমি একজন জনগণ। আমার মানে ঔষধ উৎপাদনকারী সার্টিফিকেট আছে, মানে আমি ফার্মাসিতে পড়েছি, সোজা কথা। পড়ার পরে আমি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে, যেটা ওষুধ উৎপাদন করে, সেই প্রতিষ্ঠানে গেলাম। যাওয়ার পরে বললাম যে আমি তো ফার্মাসিতে পড়েছি, ওষুধ উৎপাদনের নিয়মকানুন জানি। তো প্রোডাকশন ইউনিট বা ফার্মেসিটা, মানে ফার্মাসি যে কোম্পানি, ধরেন এসিআই, এসিআই ফার্মাসিউটিক্যাল কোম্পানি আমাকে একটা অফার লেটার দিল যে আপনি আমার এখানে জয়েন করেন, প্রতি মাসে আপনাকে আমি 50,000 টাকা স্যালারি দিব। সো প্রথম স্টেপে দেখেন, 1 নম্বর স্টেপ হচ্ছে এটা। জনগণে যারা আছে, হাউজহোল্ড যারা আছে, তারা সাধারণত 4টা উপাদান উৎপাদন করতে পারে স্বতঃস্ফূর্তভাবে, বাই নেচার তাদের মধ্যে থাকে। একটা হচ্ছে ল্যান্ড, ল্যান্ডের মালিক হয় জনগণ; লেবার, শ্রমের মালিক হয় জনগণ; ক্যাপিটাল, মূলধনের মালিক হয় জনগণ; অর্গানাইজেশন, মালিক হয় জনগণ। তার মানে একটা প্রতিষ্ঠান, একজন জনগণ, এই 4টা উইংয়ে প্রোডাকশন ইউনিটকে কোনো না কোনো কিছু দিতে পারে। জনগণ যদি ল্যান্ড দেয় প্রোডাকশন ইউনিটকে, তাহলে ল্যান্ড জনগণ থেকে প্রোডাকশন ইউনিটে যাবে। যদি লেবার দেয়, লেবার, আমাদের এক্সাম্পলটা লেবারের সাথে জড়িত, যে কারণ আমি তাকে বলছি যে আমি 1 মাস লেবার দিব তোমার এখানে, তুমি আমাকে 50,000 টাকা বেতন দিও, এটা আমার লেবার। আমি যদি ক্যাপিটাল ইনভেস্ট করি, তাহলে সেটা হয়। আমি যদি অর্গানাইজেশন হিসেবে আমার প্রতিষ্ঠানের এন্টারপ্রেনার কাজ করি, সেটা হতে পারে। এই 4টা জিনিস আমি প্রোডাকশন ইউনিটকে দিলাম। প্রথম 1 নম্বর পয়েন্ট দিয়ে 4টা জিনিস এখান থেকে এখানে আসলো। 4টা জিনিসও দিতে পারি, 4টা জিনিসের যে কোনো একটা জিনিসও দিতে পারি। এখন আমি বলছি যে এটা হচ্ছে সার্কুলার ফ্লো মডেল, সো সবসময় গিভ অ্যান্ড টেক থাকবে। প্রোডাকশন ইউনিট এই 4টা ইউনিট দিলে, তার এগেনস্টে এই 4টা ইউনিট অটোমেটেড কনজিউমারকে দেয়। যেমন যদি জনগণ ল্যান্ড দেয় প্রোডাকশন ইউনিটকে, সেটার এগেনস্টে প্রোডাকশন ইউনিট তাকে ট্যাক্স দেয় জনগণকে, মানে ট্যাক্স আকারে জনগণকে টাকা দেয়, জনগণের উপকারের কাজ করে। যদি লেবার দেয়, তার এগেনস্টে ওয়েজেস দেয়, মজুরি দেয়, যেটা আমি বললাম 50,000 টাকা। যদি ক্যাপিটাল দেয়, ক্যাপিটালের এগেনস্টে ইন্টারেস্ট দেয় জনগণকে। যদি অর্গানাইজেশনে হয়, তাহলে প্রফিট জনগণ পায়। তাহলে এই 4টা উপাদানের গিভ অ্যান্ড টেক বাবদ জনগণ আবার এই 4টা জিনিস ফেরত পায়। তাহলে এতটুকু জিনিস কিন্তু সার্কুলার ফ্লো দিয়ে ঘুরছে। এবার আমি এটাকে আরেকটু সেগ্রিগেট করব, যে আমি শুধু এই পয়েন্টে থাকলাম, আমি ল্যান্ড দিব, 1 মাস কাজ করব, তার এগেনস্টে সে আমাকে ওয়েজ দিবে 50,000। তাহলে 1 মাস আমি এখানে কাজ করলাম, সে আমাকে 50,000 টাকা বেতন দিল, আমি 50,000 টাকা বেতন পেয়ে গেলাম। 2 নম্বর পয়েন্ট এবং 1 নম্বর পয়েন্ট ডিসকাশন শেষ।
এবার আমি তো 50,000 টাকা পেলাম, এখন আমি আসছি 50,000 টাকা আমার হাতে আছে, দেন আমি এবার ক্যারি ফরওয়ার্ড করব। 50,000 টাকা দিয়ে আপনি আসলে কি করেন? প্র্যাকটিক্যাল এক্সাম্পলের কথাই বলেন। 50,000 টাকা দিয়ে আপনি আলু, চাল, ডাল, তেল, লবণ কিনেন, হসপিটালে মা ট্রিটমেন্ট থাকলে তাকে দেন, স্কুলে বাচ্চাদের বেতন দেন, গাড়ি ভাড়া দেন, তারপরে হচ্ছে আপনার আরো আরো অন্য কোনো যদি খরচ থাকে সেগুলি করেন। সো এইটা বলা হয়, তার মানে এগুলি যা জনগণ করে সব কিন্তু কোনো না কোনো প্রোডাকশন ইউনিট থেকে করে। আপনি যদি আপনার বাচ্চার স্কুলের বেতন দেন, তাহলে আপনার এখান থেকে 5,000 টাকা আপনার কনজিউমার এক্সপেন্ডিচার হিসেবে ওই স্কুলকে দিয়ে দিলেন। আপনি যদি আপনার মায়ের ট্রিটমেন্টের জন্য 5,000 টাকা খরচ করেন, আপনার কাছ থেকে এই টাকাটা কনজিউমার এক্সপেন্ডিচার নামে হসপিটাল নামক একটা প্রোডাকশন ইউনিটে ঢুকে যাবে। আপনি যদি মাছ কিনেন, তাহলে আপনার এখান থেকে 3,000 টাকা আপনার কনজিউমার এক্সপেন্ডিচার হিসেবে বের হয়ে কোনো একজন ফিশারম্যানের কাছে চলে যাবে। আপনি মানে প্রোডাকশন ইউনিটের কাছে চলে, মাছ উৎপাদনকারী প্রতিষ্ঠানে চলে যাবে। আপনি যদি চাল কিনেন, তাহলে আপনার এখান থেকে 2,000 টাকা কনজিউমার এক্সপেন্ডিচার হিসেবে বের হয়ে যাবে, সেটা চাল উৎপাদনকারী কোনো প্রতিষ্ঠান বা কৃষকের কাছে চলে যাবে। তাহলে এই 50,000 টাকা ধরে নিলাম 48,000 টাকা আমি কনজিউমার এক্সপেন্ডিচার করেছি সারা মাসে। বাই ডিফল্ট, বাই নেচার, কিছু না কিছু আমরা সেভিংস করি, একটা সেভিংস অংশ আমি এখানে রাখলাম। তাহলে এই দিকে গেল 48,000, আমি হিসাব করলাম আর কি, বিভিন্নভাবে 48,000 খরচ গেল, আর 2,000 টাকা আমি সেভিংস করলাম। 2,000 টাকা সেভিংস করলে কি করলাম, আমি এই টাকাটা কোনো একটা এফআই ব্যাংকে জমা রাখলাম। ব্যাংক আবার এই টাকাটা কি করে? ব্যাংক টাকা কি খায়? ব্যাংক টাকা খায় না। ব্যাংক ওই টাকাটা কোনো না কোনো প্রোডাকশন ইউনিটকে আবার ব্যয় করে, তাদেরকে লোন দেয়। ব্যাংক আবার কি করে, কোনো না কোনো ইনভেস্টমেন্টকে লোন দিয়ে সেই টাকাটা আবার এখানে অটোমেটিক ঢুকে। তাহলে 48,000 ঢুকলো এদিক দিয়ে, আর 2,000 জনগণের কাছ থেকে বের হয়ে অটোমেটেড কোনো না কোনো প্রোডাকশন ইউনিটে ঢুকলো, কোনো ব্যাংকে ঢুকলো, যদি আমি ডিপিএস করি ঢুকলো। এখন 48,000 টাকা তো দিলাম, এটার এগেনস্ট ও আমাকে কি দিবে? ও আমাকে দিবে দেখেন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, হসপিটাল ট্রিটমেন্ট, বাচ্চার খরচ, যত কিছু যা কিছু আছে সকল কিছু দিবে। মানে 50,000 আমার কাছ থেকে চলে গেছে এইদিকে, এই দিক থেকে আবার 50,000-এর প্রোডাকশন অ্যান্ড সার্ভিস আবার আমার কাছে চলে আসছে। সো এই পয়েন্ট পর্যন্ত 4 পয়েন্ট, এই 3 নম্বরে, 3-এর সাথে কিন্তু এটা রিলেটেড, সেভিংসের 2,000 রিলেটেড। তাহলে 3 এবং 4 কাভারেজ এখন পর্যন্ত কিন্তু ব্যালেন্স আছে, এখান থেকে এখানে গেছে, তারপর আবার গিভ অ্যান্ড টেক হয়েছে, দ্বিতীয় স্টেপেও এখানে গিয়েছে, গিভ অ্যান্ড টেক হয়েছে। সো দুইটা স্টেপে গিভ অ্যান্ড টেক হয়েছে, অর্থাৎ এটা সার্কুলার মুভমেন্টে অ্যাভেল করছি। 1 থেকে 4 পর্যন্ত যতটুকু ইনসিডেন্টের কথা আমি বলেছি, এই ইনসিডেন্টকে সামষ্টিকভাবে বলা হয় টু সেক্টর সার্কুলার ফ্লো মডেল। টু সেক্টর বেসড সার্কুলার ফ্লো মডেল। সোজা, এটা একদম গল্পের মতো পড়া, মানে আপনি যদি বুঝতে পারেন, আপনার আসলে শুধুমাত্র এই 4টা পয়েন্ট মনে রাখতে হবে। এই 4টা পয়েন্ট যদি আপনি ঠিকঠাক করে লিখতে পারেন, তাহলে আপনি এখান থেকে কিন্তু ফুল মার্কস পেয়ে যাবেন। তাহলে 1 থেকে 4 পর্যন্ত যেই ফ্লো মডেলটা আমরা আলোচনা করলাম, এই ফ্লো মডেলটা 1 থেকে 4 মিলিয়ে যে অংশটুকু ক্রিয়েট হলো, সেই অংশটুকুকে বলা হয় টু সেক্টর সার্কুলার ফ্লো মডেল। এবার চলে আসি, ট্যাক্সের টাইম বাড়িয়েছে না ভাইরা? ট্যাক্স ট্যাক্স রিটার্নের সাবমিট ডেট কি মার্চের 31 তারিখ করেছে নাকি এখন? জানেন কেউ? করেছে না? জানেন ট্যাক্স জি রিটার্ন জি বাড়াইছে, জি আচ্ছা, সবাই বাড়িয়েছে। সবাই সাবমিট করে ফেলেছেন মনে হয়, তাই না? জি সাবমিট করে ফেলে। আহা, আমি একমাত্র বাকি আছি। আচ্ছা, ঠিক আছে। সাবমিশনের কথাটা বললাম কারণ হচ্ছে এবার আমি এই টু সেক্টর সার্কুলার ফ্লো মডেলের সাথে ট্যাক্সটাকে অ্যাড করলাম। ইমাজিন ট্যাক্সটা কিভাবে যায়। 50,000 টাকা ও আমাকে বেতন দেয়, এখান থেকে আবার 5% ট্যাক্স জমা দিতে হয়, ট্যাক্স রিটার্নে দিলাম। শুধু এটা না, আরও আছে। আলু, চাল, ডাল, তেল যখন আপনি স্বপ্ন থেকে কিনেন, সেখানে ট্যাক্স দিতে হয় না? 5% ট্যাক্স। সার্ভিস, আপনি যদি গোল্ড কিনতে চান কনজিউম হিসেবে, সেখানে ট্যাক্স দিতে হয়। সবকিছু মিলিয়ে জনগণের 50,000 টাকার একটা নির্দিষ্ট অংশ জনগণ ট্যাক্স আকারে দেয়। কাকে দেয়? গভর্নমেন্টকে দেয়। গভর্নমেন্ট কি করে? এই টাকাটা নিয়ে টাকা মানে শরবত বানায় খায়? না, গভর্নমেন্ট এই টাকাটা নেয়, নিয়ে গভর্নমেন্ট এই টাকাটা দিয়ে হয় হসপিটাল করে, না হয় রাস্তা করে, না হয় ব্রিজ করে, না হয় জনগণের উপকারের জন্য মেট্রো রেল করে, না হয় যমুনা ব্রিজ করে, না হয় পদ্মা ব্রিজ করে, জনগণের উপকারের কাজে লাগায়। তাহলে জনগণের উপকারের কাজে লাগাতে গিয়ে সে আসলে কি করে? এটাকে বলা হয় গভর্নমেন্ট এক্সপেন্ডিচার করে। গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মূলত কোনো না কোনো প্রোডাকশন ইউনিটের মাধ্যমেই হয়।
ধরেন গভর্নমেন্ট যদি এই ট্যাক্সটা নিয়ে চিন্তা করে যে এই ট্যাক্সটা নিয়ে আমি মেট্রো রেল করবো আরেকটা, তাহলে মেট্রো রেল তো একটা প্রোডাকশন ইউনিট, কারণ তারা মেট্রো রেলের সার্ভিস প্রোডাক্ট করে। আলটিমেটলি এই ট্যাক্সটা তখন সার্ভিসের সাথেই ইনক্লুড হয়। ট্যাক্স যখন আমি সার্কুলার ফ্লো মডেলে অ্যাড করব তখন সেটাকে বলবো থ্রি সেক্টর সার্কুলার ফ্লো মডেল। এখন এখানে কথা আছে, আপনাদের এবার প্রশ্ন থাকতে পারে, ভাইয়া এই স্টেপে গিয়ে তো গিভ অ্যান্ড টেক হয়নি, অর্থাৎ ওকে আমি দিয়েছি, ও তো আর আমাকে এখানে কিছু দেয়নি। খেয়াল করে দেখেন, এই ট্যাক্সটা মূলত প্রথম স্টেপে যে 50,000 টাকা পেয়েছে তারই একটা অংশ, তার বাহিরের কিছু না। কারণ আপনি কনজিউমারের একটা অংশ ট্যাক্সে যাচ্ছে, তারপরে আপনি সেভিংস করলে সেইটার 5% ভ্যাট আপনাকে দিতে হচ্ছে। তার মানে এই 50,000-এরই একটা অংশ আসলে, 50,000 ডিস্ট্রিবিউট হচ্ছে তিনটা পার্টে, একটা হচ্ছে কনজিউমার এক্সপেন্ডিচার বাদে, একটা হচ্ছে সেভিংস সেভিংস অ্যাড করলে, আর ট্যাক্সেস কাটলে। যেহেতু 50,000-কেই তিনটা পয়েন্ট দিয়ে প্রোডাকশন ইউনিটে অ্যাড করা হয়, এই জন্য ট্যাক্সের অপোনেন্টে অন্য কোনো পার্ট নাই। ট্যাক্স সেলফ একটা ভাইয়া সার্কুলার মডেলের একটা পার্ট। হ্যাঁ। ভাইয়া এখানে ওই যে হাউস হোল্ডের এখানে আমাদের ইনকাম দেখাইতেছে 50,000 টাকা, আমি হুম। এক্সপেন্ডিচার করছি 48,000 টাকা, সেভিংস করছি 2,000 টাকা, বা ট্যাক্সের এই টাকাটা কি এইটার থেকেই আমার কাছে আসছে না অন্য কোনো জায়গা থেকে আসছে? না, ট্যাক্স তো আমি আপনি ধরেন, আপনি এই যে এখানে আটচল্লিশ আমি হাজার যখন ট্যাক্সটা জমা দিছি ভাইয়া, হ্যাঁ, ট্যাক্সটা জমা দিছি কোথা থেকে দিছি? আমার কি ওই যে কনজিউমার এক্সপেন্স এইখান থেকে দিছি না? ডেফিনেটলি। আপনি আপনি ট্যাক্স আচ্ছা। সাধারণত এবার আপনি হিসাব করেন, আপনি যে ট্যাক্স রিটার্ন ফাইন্ড করেছেন, এই যে ধরেন আপনার প্রতি মাসে যে আপনার বেতন ধরেছে 50,000 টাকা, তার একটা অংশ তারা ট্যাক্স কেটে রেখেছি না? জি জি। তার মানে আপনার এই কনজিউমের এই অংশটা অটোমেটেড কমে গেছে ওই যে ট্যাক্স কাটার কারণে। আবার আচ্ছা। ডিরেক্টলি আপনি যখন কনজিউম নেন সেখানেও কিন্তু আপনি ট্যাক্স দেন। আপনি যখন স্বপ্ন থেকে আনতে যান 2% ট্যাক্স দিতে হয় আপনাকে, আপনি ওই ট্যাক্স দিয়ে কিন্তু প্রোডাক্ট কিনেন। আলটিমেটলি 48-এর মধ্যে একটা অংশই কিন্তু ট্যাক্স আকারে আপনি গভর্নমেন্টকে দিচ্ছেন। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, এই জন্য আর কি। হ্যাঁ, টু সেক্টর সার্কুলার ফ্লো যেখানে আমার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইনক্লুড ছিল, তো সেখানে তো এটা তো থার্ড পার্টি ছিল। এই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ছিল হচ্ছে আপনার ফার্ম এবং হাউস হোল্ডের মাঝখানে একটা ইন্টারমিডিয়েট। তাহলে সেটা এটা টু ফ্যাক্টর হলো কেন ভাই, থ্রি ফ্যাক্টর না হয়? আচ্ছা, টু সেক্টর মানে টু সেক্টর বলা হয় আসলে, টু সেক্টর, হ্যাঁ টু সেক্টর। টু সেক্টর আসলে বলা হয় যে এই যে সেভিংস এর ইস্যুটা যেটা, সেটা আসলে তো আপনার এই কনজিউমারের ইস্যুর ভিতরেই থেকে যায়, যে তার বিহেভিয়ারের মধ্যেই এটা আলোচনা করা হয়, তার বিহেভিয়ারের মধ্যেই এটা আলোচনা করা। টু সেক্টর মানে এখানে আসলে দুইটা যাওয়া আসা হয়, দুইটা পার্টকে এখানে ইনক্লুড করা হয়, এই জন্য এটাকে টু সেক্টর বলা হয়। আচ্ছা, সেভিংস এখানে যেহেতু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাড হয়, এই সেভিংসটা খুব ন্যারো মাইন্ডেড। আমরা একটু দেখব মানে ফর্মালি এই সেভিংসটাকে, যে অংশটুকু সেভিংসটা, এটাকে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের বড় অংশ এটা হিসেবে অ্যাড করা হয় না। কারণ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন একটু পরে আমি দেখব মেগা প্রজেক্ট অ্যাড হবে। সো এই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এখানে শুধুমাত্র সেভিং এর অংশটুকু রাখার কাজ করে, যারা ইনভেস্টমেন্ট, বড় ধরনের মেগা ইনভেস্টমেন্টে তারা ইনক্লুড থাকে না। এই জন্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে এখানে আলাদা এন্টিটি হিসেবে ট্রিট করা হয় না। যেমন এখানে গভর্নমেন্টকে আলাদা এন্টিটি হিসেবে ট্রিট করার কারণে এটা থ্রি সেক্টর হয়ে গেছে, বাট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কারণ সেভিংস এর পোর্শনটা একদম কম। আরেকটা ইস্যু আছে, সেটা হচ্ছে সেভিংসটা কিন্তু ম্যান্ডেটরি না, এই জন্য মূলত এফআই কে এখানে অ্যাড করা হয়নি। কারণ আপনাকে কেউ কি বাধ্য করবে? খেয়াল করে দেখেন, আপনাকে কিন্তু কেউ বাধ্য করবে না যে আপনি সেভিংস করেন। আপনি বলবেন যে আমার 50,000 পুরোটাই খরচ করে ফেলেছি। সো এটা আসলে অব্লিগেটরি পোর্শন না, সেক্টর না, এই জন্য এটাকে টু সেক্টরের ভিতরের একটা পার্ট হিসেবে দেখানো হয়েছে। বাট ট্যাক্স যখন অ্যাড করেছে এটা থ্রি সেক্টরে পড়েছে, কারণ বিকজ এটা অব্লিগেটরি। আপনি দেখেন, আপনি ট্যাক্স রিটার্ন ছাড়া ফাইল জমা দেন, আপনি পরের মাসে স্যালারি আটকে যাবে। অথবা দোকান থেকে কিনতে গেছেন, আপনি বলবেন ট্যাক্স দিবে না, তো বলবে যে সরি স্যার, আমরা প্রোডাক্ট সেল করতে পারবো না। তার মানে ট্যাক্সটা হচ্ছে ম্যান্ডেটরি, এই জন্য গভর্নমেন্টের এই পার্টটাকে আলাদা সেক্টর হিসেবে কাজ করানো হয়। এই জন্যই এফআই অ্যাড হওয়ার পরেও এটাকে টু সেক্টরে রাখা হয়েছে, বিকজ এফআই অ্যাডটা ম্যান্ডেটরি অ্যাড না, অব্লিগেটরি অ্যাড না। বাট গভর্নমেন্টের অ্যাডটা অব্লিগেটরি এবং ম্যান্ডেটরি, এই জন্য এটাকে থ্রি সেক্টরে আলাদা, এই দুইটা সেক্টর বাইরে আলাদা একটা সেক্টর অ্যাড হওয়ার কারণে এটাকে থ্রি সেক্টর ইকোনমি বলা হয়। ফোর সেক্টর ইকোনমি, ফোর সেক্টর ইকোনমির সাথে নতুন আরেকটা লেয়ার ইম্পোর্ট হবে। সেই লেয়ারটা হচ্ছে ইম্পোর্ট এবং এক্সপোর্টটাকে অ্যাড করব। ইম্পোর্ট এবং এক্সপোর্টটাকে অ্যাড করবো। আমরা একটু ক্লাসের নোটিশটা একটু দিই। আপনাদের পরের হচ্ছে ওএম ক্লাস, তাই না? জি ভাইয়া, পরে ওএম। পরে ওএম,
আমরা ওএম ক্লাসটা রমজানে আসলে এত স্ট্রিক্ট থাকা টাফ হয়। ইকোনমিক্স আর অ্যাকাউন্টিং এর জন্য বরাবর একটু সময় বেশি লাগে, কারণ এগুলি একটু বুঝে বুঝে পড়তে হয়, না বুঝে পড়লে পরীক্ষার হলে লিখতে পারবেন না কিছু, মানে এই বিভিন্ন জায়গা থেকে পড়ে এই জন্যই ঝামেলা হয়। এনিওয়েজ, আমরা যাচ্ছি ফোর্থ সেক্টরে। আমরা ওএম এর ক্লাসটা একটু পরে, একটু 10 মিনিট টাইম বাড়াই নিলাম। ফোর্থ সেক্টরে এসে দেশের ইম্পোর্ট এবং এক্সপোর্ট বাণিজ্যটা অ্যাড হয়, অর্থাৎ ফরেন ট্রেডের পার্টটা এখানে অ্যাড হয়। ফরেন ট্রেডের পার্টটা অ্যাড হয় কিভাবে? ইম্পোর্টের যত কস্ট আছে সেটা হচ্ছে জনগণের কাছ থেকে যায়, আর এক্সপোর্টে যত ইনকাম হয় সেটা আবার প্রোডাকশন ইউনিটে ঢুকে। তাহলে এই ইম্পোর্টের পার্টটা এই জায়গা দিয়ে এখানে ঢুকে, মানে ইম্পোর্টের কস্টটা এই যে কাভার হলো, এই যে কাভার হলো, আর ইম্পোর্টের কস্টটা ওদের কাছ থেকে বের হয়ে যায়, সেটা এক্সপোর্টের কস্টটা এই জায়গাটাতে ঢুকে। অর্থাৎ ইম্পোর্ট এবং এক্সপোর্ট আপনি জাস্ট ইমাজিন করেন, ইম্পোর্ট করলে কি হয়। ইম্পোর্ট ধরেন আমি পেঁয়াজ ইম্পোর্ট করলাম, তাহলে আপনার কাছে মনে হচ্ছে যিনি ইম্পোর্টার, পেঁয়াজ উৎপাদনকারী যিনি, তিনি তো ফরেন ব্যাংকে এলসি করে পেঁয়াজ নিয়ে আসছে, তার মানে পেঁয়াজ উৎপাদনকারী তিনি ফরেন, যে যার কাছ থেকে পেঁয়াজ নিয়ে আসছে তাকে টাকাটা দিয়েছে। তাহলে এটা তো প্রোডাকশনের খরচ হওয়ার কথা, ইম্পোর্ট কস্ট না। আপনি যে চিন্তা করে দেখেন, সে পেঁয়াজ উৎপাদন করেছে কেন, পেঁয়াজ আমদানি করেছে কেন? পেঁয়াজ আমদানি করেছে জনগণকে খাওয়ানোর জন্য। তাহলে সে হয়তো পেঁয়াজ উৎপাদন করার পরে, পেঁয়াজ আনার পরে সেই টাকাটা ইনিশিয়ালি সে দিয়ে দিয়েছে, ওকে ফাইন। কিন্তু সে চিন্তা করেছে যে এইটা আসলে আমার টাকা না, আমি জনগণের টাকা নিয়ে দিচ্ছি ওটা। কারণ আমার এই পেঁয়াজটা জনগণ কিনতে যাবে, জনগণ কিনলে 1 কেজি পেঁয়াজ 60 টাকা দিবে, আমি এই 60 টাকা জমিয়ে জমিয়ে 100 মণ পেঁয়াজের টোটাল দামটা আমি ওই যে বিদেশে যে টাকাটা বেনিফিশিয়ারিকে দিয়েছি সেই টাকাটা আমি উঠাবো। তার মানে আমি বলার চেষ্টা করছি ইম্পোর্ট কস্টটা সবসময় জনগণ দেয়। আপনারা কি সবাই এটা এগ্রি না ডিসএগ্রি করেন কেউ? আমি বলছি ইম্পোর্টের টাকাটা সবসময় জনগণ দেয়, সবসময় জনগণ দেয়। কেউ ডিসএগ্রি করেন? কেউ ডিসএগ্রি করেন? ইম্পোর্টের ভাই এটা টাকাটা ক্লিয়ার হয়নি। ক্লিয়ার ক্লিয়ার হন নাই? ইম্পোর্ট না, যেটা, ক্লিয়ার ইম্পোর্ট নেই। মানে কি? এই যে ইম্পোর্ট ইম্পোর্ট মানে কস্টটা কেন হাউস হোল্ড যাচ্ছে? ইম্পোর্টের কস্টটা কেন জনগণ দেয়, এটা হচ্ছে ইম্পোর্টের কস্ট। ধরেন ইম্পোর্ট কি, ইম্পোর্ট মানে কি? ইম্পোর্ট মানে ধরেন আমি অনিয়ন নিয়ে আসলাম ইন্ডিয়া থেকে। আমি কে? আমি একটা বিজনেসম্যান, মানে প্রোডাকশন ইউনিটের ব্যক্তি, বিজনেসম্যান। আমি মানে পেঁয়াজ বিক্রেতা। আমি ইন্ডিয়া থেকে 100 মণ পেঁয়াজ নিয়ে আসছি, আনার পরে এলসি করে নিয়ে আসছি, তো আমার তো আবার ইন্ডিয়ার ওকে আবার পেঁয়াজের দামটা দিয়ে দিতে হবে। আমি করেছি কি, পেঁয়াজ নিয়ে আসছি, আনার পর আমার গোডাউনে পেঁয়াজ রেখেছি, এটার এগেনস্টে 100 মণ পেঁয়াজের যে দাম, সেই দামটা অ্যাজ এ প্রোডাকশন ইউনিট আমি দিয়ে দিয়েছি। তাহলে আপনি বলতে চাচ্ছেন, আপনার মাথায় কাজ করছে যে প্রোডাকশন ইউনিট যেহেতু ইম্পোর্টের কস্টটা দিচ্ছে, তাহলে তো এটা আসলে প্রোডাকশন ইউনিটই এটা দেয়। আমি বলছি যে না, প্রোডাকশন ইউনিট দিলেও এটা অরিজিনালি প্রোডাকশন ইউনিট দেয় না, এটা অরিজিনালি জনগণ দেয়। কিভাবে জনগণ দেয়? প্রোডাকশন ইউনিট এই 100 মণ পেঁয়াজ এনে কি চিন্তা করে? চিন্তা করে যে আমি গোডাউনের এগুলি এগুলি পচাবো, অথবা এই 100 মণ পেঁয়াজি আমি খাবো, এটা চিন্তা করে আনেন না। সে চিন্তা করে এগুলি আমি মার্কেটে সেল করব। তাহলে 100 মণ পেঁয়াজ গোডাউনে আনার পর পরে যখন সে পেমেন্ট করে দেয়, সে তো 100 মণ পেঁয়াজের পেমেন্ট করেছে ধরেন 2 লাখ টাকা। তার মাথায় আছে যে 100 মণ পেঁয়াজ বিক্রি করে আমার 2 লাখ টাকা তুলতে হবে। বিক্রি করবো কার কাছে? জনগণের কাছ থেকে। এবার আমি 1 কেজি পেঁয়াজ বিক্রি করব। একজন জনগণ আসলো, তাকে বললো যে 1 কেজি পেঁয়াজ নেন, 40 টাকা আমাকে দেন। এই যে তার ওই 2 লাখ টাকা আস্তে আস্তে জনগণের কাছ থেকে চলে যাচ্ছে, জমা হচ্ছে 2 কেজি, 3 কেজি, 5 কেজি, 10 মণ ইত্যাদি করে 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 টাকা জমা হয়ে তার ওই 2 লাখ টাকা জমা হয়ে যায়। তাহলে আলটিমেটলি প্রোডাকশন ইউনিট আসলে এই ইম্পোর্টের কস্টটা দেয় নাই, যেটা বেনিফিশিয়ারি কে মানে প্রোডাকশন ইউনিট ইনিশিয়ালি দিয়েছে, সেটা আসলে প্রোডাকশন ইউনিটের টাকা না, সেটা আসলে জনগণের টাকা। এই জন্যই লেখা হচ্ছে ইম্পোর্ট কস্টটা জনগণ দেয়, ইনডিরেক্টলি দেয়, প্রোডাকশন ইউনিটের মাধ্যমে দেয়, জনগণ দেয়। আর এক্সপোর্ট ইনকাম যেটা হয়, এক্সপোর্টের এগেনস্টে আমাদের যে ইনকাম হয়, সেটা আবার প্রোডাকশন ইউনিট পায়। ধরেন আমি শার্ট উৎপাদন করলাম, এবং সেই শার্ট উৎপাদন করে শার্টগুলি বিদেশে বিক্রি করলাম। বিদেশ বিক্রি করলে এটা তো আমি শার্ট উৎপাদন করলাম, প্রোডাকশন ইউনিট, শার্টের টাকাটা আমার কাছে ঢুকবে, শার্টের টাকাটা আমার কাছে ঢুকবে। দেখেন, একদিক থেকে আমাদের ডলার বের হয়ে যায় ইম্পোর্টে, আর এক্সপোর্ট দিয়ে ডলার ঢুকে, বাইর হওয়ার ঢুকা সার্কুলার ফ্লো দিয়ে চলে। যখনই এক্সপোর্টকে আমি এখানে অ্যাড করব, সেই জায়গায় সেই সার্কুলার ফ্লো মডেলকে বলা হয় ফোর্থ সেক্টর সার্কুলার ফ্লো মডেল। 5 5 নাম্বারে এসে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে
অ্যাড করা হয়। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন মানে হচ্ছে দেনা এবং দেনাদার এবং পাওনাদার, দেনাদার এবং পাওনাদার, এই দুইটা ইউনিটকে আমরা এখন অ্যাড করব। দেনাদার এবং পাওনাদার অ্যাড করব কেন? দেনাদার এবং পাওনাদার মানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে যারা আমাদের কাছ থেকে লোন নেয়, বড় বড় লোন নেয়, সেই লোনটা আলটিমেটলি জনগণের কাছ থেকেই টাকাটা যায়, জনগণের কাছ থেকেই টাকাটা যায়, জনগণের কাছ থেকে যায়। জনগণ মানে টাকা জমা রাখে, বড়োইং দেয়, ধার দেয় ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলি সেগুলি বড় বড় প্রতিষ্ঠানকে লেন্ডিং করে, ঋণ দেয়। তাহলে এই দিকে ধার দেয় জনগণ, এই দিকে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে ধার দেয় জনগণ, এই ধারের টাকাটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে ঢুকে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এই টাকাটা আবার ল্যান্ডিং করে, বড়োইং করে, আবার জনগণের কাছে চলে যায়। অর্থাৎ ঢুকা সেভিংস বা বরোইং আকারে ঢুকা এবং ল্যান্ডিং আকারে বের হওয়ার অ্যামাউন্টটাও সার্কুলার ফ্লো আকারে অ্যাড হয়। অর্থাৎ যখন আমি ফাইন্যান্সিয়াল সেক্টরকে অ্যাড করব তখন সেটাকে আমরা বলবো 5 সেক্টর বেস সার্কুলার ফ্লো মডেল। এই হচ্ছে 4টা সার্কুলার ফ্লো মডেল: 2 সেক্টর, 3 সেক্টর, 4 সেক্টর, 5 সেক্টর। 2 সেক্টর যদি আসে তাহলে সোজা, 2 সেক্টর যদি আসে তাহলে সোজা, দুইটা সেক্টরের মধ্যে যতটুকু আলোচনা করেছে 1 2 3 4। যদি 3 সেক্টর আসে তাহলে 2 সেক্টর ব্যাখ্যা করতে হবে, তার সাথে 3 সেক্টরটা অ্যাড করতে হবে। যদি 4 সেক্টর আসে তাহলে 3 সেক্টর পর্যন্ত ব্যাখ্যা করে 4 ব্যাখ্যা করতে হবে। যদি 5 আসে তাহলে পুরোটা লিখতে হবে। যদি 4 সেক্টর আসে তাহলে 5 নাম্বারটা অ্যাড করার দরকার নেই। 2 সেক্টর মডেল, 3 সেক্টর মডেল, 4 সেক্টর মডেল, 5 সেক্টর মডেলকে এখানে জাস্ট অ্যাড করে দিয়েছে, ব্যাখ্যা করেছে। পরের প্রশ্ন, সম্ভবত ব্রড প্রশ্নের সবার শেষ প্রশ্ন এটা। ইলাস্ট্রেট দ্য ডিফারেন্ট ইকোনমিক সিস্টেম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা ডেফিনেশনের জন্য ইম্পর্টেন্ট, এটা পার্থক্যের জন্য ইম্পর্টেন্ট। এবং ব্রড প্রশ্নে যদি প্রথম দিকে অনেক সময় একটু ল্যাজ লাগায় বলে দেয় না মার্কেট ইকোনমিক সিস্টেম বলতে কি বোঝায়, সেটা হচ্ছে এই এই প্রশ্নটা তার জন্য ইম্পর্টেন্ট। প্রথমে হচ্ছে মার্কেট ইকোনমিক সিস্টেম, আরেকটা হচ্ছে কমেন্ট ইকোনমিক সিস্টেম। মার্কেট ইকোনমিক সিস্টেম হচ্ছে যখন মার্কেটে ডিমান্ড এবং সাপ্লাই অটোমেটেড পরিবর্তনের কারণে ইকোনমিক সিস্টেমটা পরিবর্তন হয়, তাকে মার্কেট ইকোনমিক সিস্টেম বলা হয়। মার্কেট ইকোনমিক সিস্টেম হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে মার্কেটে যে ডিমান্ড থাকবে তার উপর বেস করে সাপ্লাই ক্রিয়েট হবে, মার্কেটে যে পরিমাণ সাপ্লাই থাকবে তার উপর বেস করে ডিমান্ড ক্রিয়েট হবে। অর্থাৎ মার্কেটে সাপ্লাই এবং ডিমান্ড একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত হবে, যেই প্রসেসের মাধ্যমে তাকে বলা হয় মার্কেট ইকোনমিক সিস্টেম। কমেড ইকোনমিক সিস্টেমে, কমেড ইকোনমিক সিস্টেম অলসো কল্ড প্ল্যান্ড ইকোনমি। মার্কেট ইকোনমিক সিস্টেমের আরেকটা নাম আছে, সেটার নাম হচ্ছে লাইসিস ফেয়ারি ইকোনমিক সিস্টেম। এটা ইম্পর্টেন্ট। কমেড ইকোনমিক সিস্টেম হচ্ছে যে ইকোনমিক সিস্টেম, কমেড ইকোনমিক সিস্টেম অলসো কল্ড প্ল্যান্ড ইকোনমিক সিস্টেম, এটার আরেকটা নাম হচ্ছে প্ল্যান্ড ইকোনমিক সিস্টেম। ইজ ইকোনমিক সিস্টেম ইন হুইচ দ্য গভর্নমেন্ট মেক্স অল ইকোনমিক ডিসিশন রিগার্ডিং দ্য প্রোডাকশন ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ কমেড ইকোনমিক সিস্টেমে গভর্নমেন্ট পুরোটা প্ল্যান করে, অর্থাৎ এখানে জনগণের কোনো কন্ট্রিবিউশন থাকে না। গভর্নমেন্ট জনগণকে যেভাবে কাজ করতে বলে, যেটা যেভাবে করতে বলে সেভাবেই হয়, সেভাবে করতে হয়। এটাকে বলা হয় কমেড ইকোনমিক সিস্টেম। কমেড ইকোনমিক সিস্টেমটা কিন্তু এটা যদি আপনি বলেন এটা অনেকখানি অ্যারোগেন্ট ইকোনমিক সিস্টেম, ব্যুরোক্রেসিক্যাল ইকোনমিক সিস্টেম, ফেসিস্ট ইকোনমিক সিস্টেম যদি বলতে চান বলতে পারেন। মানে এখানে গভর্নমেন্ট যে ডিসিশন নিবে সেটাকেই আপনাকে মানতে হবে, এর বাহিরে আপনার কোনো অন্য কোনো কিছু মানার কোনো সুযোগ নেই। গভর্নমেন্ট আপনাকে ফিক্স করে দিবে আপনি কি করবেন, কোন চাকরি করবেন, কি হবে, আপনার বাচ্চা কাচ্চার ভরণ পোষণ গভর্নমেন্ট করবে। আহ, এই টাইপের ইকোনমিকে বলা হয় কমেন্ট ইকোনমিক সিস্টেম, যেখানে জনগণের বাক স্বাধীনতা বা ব্যক্তি স্বাধীনতা এটা সাধারণত কম থাকে। অনেক কান্ট্রিতে আছে, বুলগেরিয়াতে আছে কমেন্ট ইকোনমিক সিস্টেম। কমেন্ট ইকোনমিক সিস্টেমে একটা জিনিস ভালো আছে, সেখানে করাপশন তারপরে অ্যাম্বিশনটা খুব বেশি হয় না, কারণ ওইগুলি শান্তিপূর্ণ কান্ট্রিগুলি কমেন্ট ইকোনমিক সিস্টেমটাকে অ্যাপ্লাই করে। যেমন বুলগেরিয়াতে আছে যেটা যে আপনি আপনার ক্লাস 5 পর্যন্ত জেনারেল পড়ার পরে ক্লাস 5-এ একটা পরীক্ষা দিবেন, পরীক্ষা দিলে আপনি যে মার্কস পাবেন তার উপর বেস করে হয় আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ারিং বা যে কোনো একটা ক্যাটাগরিতে চলে যাবেন। সেই ক্যাটাগরিতে আপনি পড়াশোনা করবেন, আপনার পরিশ্রম ডেডিকেশন যত বেশি হবে আপনার এন্ড বেনিফিটসটা তত বেশি হবে। আপনার পরিশ্রম ডেডিকেশনটা যত কম হবে আপনার এন্ড বেনিফিটসটা তত কম থাকবে। মিক্সড ইকোনমিক সিস্টেম, মিক্সড ইকোনমিক সিস্টেম হচ্ছে এই দুইটা ইকোনমিক সিস্টেমের মিক্সড। অর্থাৎ মার্কেট ইকোনমিতে মার্কেটের ডিমান্ড অ্যান্ড সাপ্লাইকে এখানে প্রায়োরিটি দিবে, আবার গভর্নমেন্টটাকেও প্রায়োরিটি দিবে। অর্থাৎ যে ইকোনমিক সিস্টেমে গভর্নমেন্ট মার্কেট এবং জনগণের ডিসিশনগুলিকে কম্বাইন করে যে ইকোনমিক সিস্টেমটা মানে
ক্যারি ফরওয়ার্ড করে তাকে বলা হয় মিক্সড ইকোনমিক সিস্টেম। যেমন আমাদের দেশে মিক্সড ইকোনমিক সিস্টেম বিদ্যমান। আপনি চাইলে আপনার নিজের মতো ব্যবসা করতে পারেন, আপনি চাইলে নিজের মতো টাকা জমা রাখতে পারেন। আবার গভর্নমেন্ট আপনাকে কিছু নিয়ম নীতি বলে দিয়েছে, সেগুলিও আপনাকে ফলো করতে হবে। যেমন ট্রাফিক রুলস দিয়ে দিয়েছে, সেটা ফলো করতে হবে। অন্য অন্য জায়গার ক্ষেত্রে যে সকল নিয়ম নীতি দিয়ে দিয়েছে, যেমন ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে, এটা গভর্নমেন্ট আপনার উপর ইম্পোজ করেছে, আপনি সেটা পালন করতে বাধ্য। আবার গভর্নমেন্ট আপনাকে ইম্পোজ করে নাই যে আপনি চাকরি করলে এই ব্যাংকে চাকরি করতে হবে, অন্য ব্যাংকে করতে পারবেন না, এটা কিন্তু ইম্পোজ করে নাই। সো গভর্নমেন্টের ডিসিশন, কিছু পার্শিয়াল ডিসিশন এবং জনগণের পার্শিয়াল ডিসিশন একত্রে মিলে যে ইকোনমিটা ঘটিত, সেই ইকোনমিটা বলা হয় মিক্সড ইকোনমি। যে কোনো রিস্কি সিচুয়েশন মোকাবেলার জন্য মিক্সড ইকোনমিটা ভালো। দক্ষিণ কোরিয়া, কিম কিম ইউয়াং জুন যে এই কান্ট্রিতে আছেন, তার কথাই শেষ কথা, এর বাইরে আর কেউ কোনো কথা বলতে পারে না, কথা বললেই আপনাকে ফায়ার করে। সো ওইটা কিন্তু মিক্সড ইকোনমিতে পড়ে না, ওইটা কমেডি ইকোনমিতে পড়বে। ট্রেডিশনাল ইকোনমিক সিস্টেম হচ্ছে ঐতিহ্যগতভাবে আমরা যে ইকোনমিক সিস্টেমটা মানে লালন পালন করে আসি, সেটাকে ট্রেডিশনাল ইকোনমিক সিস্টেম বলে। অনেক জায়গায় এখনো পণ্যের বিনিময়ে পণ্য দেওয়ার রীতি রয়েছে, এটা ট্রেডিশনাল ইকোনমিক সিস্টেম। পণ্যের বিনিময়ে পণ্য, আপনি আমাকে ধান দিবেন, আমি আপনাকে চাল দিব, এখনো বিদ্যমান আছে। এবং আপনারা প্রায় দেখেন অনেক ইউনিক নিউজ আসে যে অমুক গ্রামে এখনো মানে কুপির আলো দিয়ে আলো জ্বলে, অমুক গ্রামে কোনো ধরনের সার ছাড়া এখন তারা অন্য কোনো জায়গা থেকে কোনো প্রোডাকশন নেয় না, তারা নিজেরাই সকল ফসল উৎপাদন করে। এরকম কিন্তু ইউনিক কিছু সিস্টেম বা ইকোনমিক সিস্টেম পাওয়া যায়। অর্থাৎ ঐতিহ্যগতভাবে ঐতিহ্যকে প্রায়োরিটি দিয়ে যে সকল ইকোনমিক সিস্টেম বিদ্যমান, যে ইকোনমিক সিস্টেম বিদ্যমান তাকে বলা হয় ট্রেডিশনাল ইকোনমিক সিস্টেম। মোটামুটি আমাদের আলোচনা আজকে এতটুকু পর্যন্তই। আর একটা সিঙ্গেল কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে ইকোনমিক মডেল বলতে কি বোঝায়। ইকোনমিক মডেল, এটা পরীক্ষা আসে। একটা হচ্ছে সার্কুলার ফ্লো মডেল, যেটা আমরা একটু আগে প্রশ্নে দেখেছি, আর আরেকটা হচ্ছে ইকোনমিক মডেল বলতে কি বোঝায়। ইকোনমিক মডেল, এ মডেল ইজ এ ফর্মালাইজড থিওরি দ্যাট ফ্যাসিলিটেট সাইন্টিফিক ইনকোয়ারি, অ্যান্ড ইকোনমিক মডেল ইজ এ সিম্পলিফাইড ভার্সন অফ রিয়েলিটি দ্যাট অ্যালাউজ আস টু অবজার্ভ, আন্ডারস্ট্যান্ড অ্যান্ড মেক প্রিডিক্টস অ্যাবাউট ইকোনমিক বিহেভিয়ার। মডেল হচ্ছে একটা নির্দিষ্ট নিয়ম, নকশা, প্রসেস, প্যাটার্ন। ইকোনমিক মডেল বলতে অর্থনীতি কিভাবে পরিচালিত হবে সেটার জন্য যে ডায়াগ্রাম, যে প্রসেস, যে সিস্টেমটা দাঁড় করানো হয় তাকে বলা হয় ইকোনমিক মডেল। ইকোনমিক মডেলে বিভিন্ন উপাদানকে একত্রে কম্বাইন করে ইকোনমিটা কিভাবে কন্টিনিউ করবে সেই ব্যাপারে ডিসিশন নেওয়া হয়। এটা শর্ট নোটের জন্য অনেক সময় আসে। অপরচুনিটি কস্ট, এগুলি হচ্ছে আপনাদের বইয়ের পিছনে আলোচনা, এগুলি পড়ার দরকার নাই, এগুলি পড়ার দরকার নাই। এগুলি হচ্ছে বইয়ের মধ্যে অধ্যায়ের শেষে যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলির অ্যান্সার, এগুলি খুব বেশি পরীক্ষায় আসে না। এই চ্যাপ্টারে ম্যাথ আসার সম্ভাবনা নাই। কেস স্টাডি, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ নিয়ে কেস স্টাডি আসতে পারে। ম্যাথ যদি একদম আনবাউন্ড কোনো ম্যাথ দেয়, তাহলে অপরচুনিটি কস্ট নিয়ে একটা ম্যাথ দিতে পারে। ধরেন আপনার 100 একরের একটা জমি আছে, এই জমিতে আপনি 70 কেজি ধান চাষ করলেন, বাকি অংশ গম চাষ করলেন, ওই যে আমরা একটু আগে যেটা বললেন, তাহলে 70 মণ ধান চাষের অপরচুনিটি কস্ট কত, 20 মণ গম চাষের অপরচুনিটি কস্ট কত, এই টাইপের একটা ম্যাথ দিলেও দিতে পারে। দ্যাটস অল অ্যাবাউট চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1-এ তাহলে যে সিনোপসিসটা আপনারা পড়েছেন এটা আমরা কমপ্লিট করেছি, বাট আমি একটা সিনোপসিস শেয়ার করব আজকে। সেটা হচ্ছে এই সিনোপসিসটা মাদার থাকবে, এটার সাথে শুধুমাত্র নিচের দিকে আমি একটু 3-4টা কোয়েশ্চেন অ্যাড করে দিব। মানে সিঙ্গেল কোয়েশ্চেন আসলে কি কি থাকতে পারে লিখে দিব। অ্যান্সার যেটা দরকার, যেটা মূল কোয়েশ্চেন অ্যান্সার আছে সেটা লিখবো না, আর যদি কোনোটা অ্যান্সারের দরকার হয় সেটা একটু আমি এখানে অ্যাড করে দিব। একটা কেস স্টাডি দিব, আই গেস একটা কেস স্টাডি এখান থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ এবং অপরচুনিটি কস্ট মিলিয়ে একটা কেস স্টাডি থাকতে পারে, সেটা আমরা এখানে অ্যাড করে দিব। ওইটা এটা জাস্ট এতটুকু পেজের পরে, প্রত্যেকটা শিটের এই পেজের পর পর আমরা দিয়ে দিব। কেউ যদি মনে করেন যে, যেমন এটা হচ্ছে আমাদের সম্ভবত 23 পেজ, কেউ যদি মনে করেন 23 পেজ, তো ভাই আমার প্রিন্ট আছে, কোনো সমস্যা নেই, আপনি 24 থেকে 4-5 পেজের পরের অংশটুকু পরে প্রিন্ট দিয়ে একসাথে অ্যালাইন করে নিলে হয়ে যাবে। ইকোনমিক্স ক্লাসটা শেষ আমাদের আজকে, প্রথম চ্যাপ্টারটা শেষ করলাম। ইনশাল্লাহ 20-25 মার্কস আমাদের ক্যারি করতে পারছি আমরা। এতটুকু থেকে 20-25 মার্কস আমাদের থাকবে, কমন পড়বে। নেক্সট ডে আমাদের ক্লাস হবে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। আমি অ্যাডভান্স শিটটা শেয়ার করে রাখবো, আপনারা চাইলে নিজেরা একটু গো থ্রু করে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। পরের ক্লাস অর্গানাইজেশন ম্যানেজমেন্ট, রেকর্ডিংটা কভার করলে আমরা ক্লাসে জয়েন করে ফেলবো সবাই। আমার